গল্পের শুরুতে আমরা একজন ছেলেকে দেখতে পাই। সবাই তাকে গোবলিন স্লেয়ার বলে ডাকে। সে তখন মাঠের চারপাশে দেওয়া বেড়া চেক করছিল। বড় হয়ে গেলেও তার মধ্যে একটা জিনিস একদমই বদলায়নি। সে প্রেম, ভালোবাসা বা রিলেশনশিপ এসব নিয়ে মোটেও ভাবে না। তার মাথায় সবসময় একটাই জিনিস, গোবলিন। চারপাশের সুন্দর গ্রাম, পুরনো বন্ধুর সাথে গল্প, এসব কিছুতেই তার আগ্রহ নেই। বরং সে মাটিতে থাকা দাগগুলো খুব মন দিয়ে দেখছিল, যেন বুঝতে পারে কোনো ক্রিচার ওই এলাকা দিয়ে গেছে কিনা। সবকিছু চেক করার পর সে মেয়েটার পরিবারের সাথে নাস্তা করতে বসল। তার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে সে একটা বড় টাকার থলি দিল, আর সেখানেই কথাবার্তা প্রায় শেষ করে দিল। এটা দেখে মেয়েটার চাচা বলল, মনস্টার হান্টিং কাজটা শুধু বিপজ্জনকই না, বরং অনেক লাভজনকও। তারপরও তিনি গোবলিন স্লেয়ারকে সাবধানে থাকার উপদেশ দিলেন, বিশেষ করে যখন তার ভাতিজি তার সাথে শহরে গিয়ে জিনিসপত্র দিতে যাচ্ছিল। চাচার একটু চিন্তা থাকলেও শেষ পর্যন্ত তিনি তাকে গোবলিন স্লেয়ারের সাথে যেতে দিলেন। তবে যাওয়ার সময় গাড়িটা কিন্তু মেয়েটাকেই ঠেলতে হচ্ছিল। আর এইদিকে গোবলিন স্লেয়ার রাস্তার পাশ থেকে বুনো ফুল তুলছিল, যেন তার সঙ্গী পিছনে আছে কিনা সেটা নিয়েও তার কোনো চিন্তা নেই। রাস্তায় যেতে যেতে তারা গোবলিন স্লেয়ারের সাম্প্রতিক কাজকর্ম নিয়ে কথা বলতে লাগল। মেয়েটার মতে কম মিশন মানে বেশি রেস্ট নেওয়ার সুযোগ, কিন্তু ছেলেটার চিন্তাধারা একদম আলাদা ছিল। তার মতে যতক্ষণ একটা গোবলিনও বেঁচে আছে ততক্ষণ শান্তি বলে কিছু সম্ভব না। এইদিকে অ্যাডভেঞ্চারার গিল্ডে এক কৃষক রিসেপশনিস্টের কাছে অনুরোধ করছিল তার জমির পাশে দেখা দেওয়া গোবলিনগুলোকে যেন কেউ গিয়ে মেরে ফেলে, কারণ ওগুলো শুধু ফসল নষ্ট করে না, গ্রামের মেয়েদের সাথেও খারাপ আচরণ করে। কিন্তু সমস্যা হলো এই ধরনের মিশনের রিওয়ার্ড খুব কম থাকে, তাই কেউই এত ঝুঁকি নিতে চায় না। একজন ছাড়া, যে তার পুরো জীবনটাই গোবলিনদের শেষ করার জন্য দিয়ে দিয়েছে। যখন তারা সেখানে পৌঁছালো তখন আরেকজন অ্যাডভেঞ্চারার বড় বড় গল্প করছিল, কিভাবে সে নাকি শত শত রাউন্ড ধরে একটা বুলের সাথে লড়াই করেছে, তাও আবার একটু আঘাত না পেয়ে। এইসব গল্পের মাঝেই গোবলিন স্লেয়ার চুপচাপ নিজের মতো করে কোয়েস্ট কাউন্টারের সামনে দাঁড়িয়েছিল। যদিও সে সিলভার র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার, যেটা গিল্ডে অনেক বড় সম্মানের ব্যাপার, তারপরও কেউ তাকে তেমন রেসপেক্ট দেয় না, কারণ সবাই মনে করে তার কাজটা নোংরা আর তেমন কোনো ভ্যালুও নেই। কেউ বুঝতে পারে না এই একঘেয়ে কাজের পেছনে আসলে একটা শক্ত ইচ্ছা শক্তি লুকিয়ে আছে, পুরো গোবলিন জাতিটাকেই একেবারে শেষ করে দেওয়ার। এরপর যখন গিল্ড থেকে একটা হাই ভ্যালুর মিশন দেওয়া হলো, তখন অনেকগুলো অ্যাডভেঞ্চারার টিম সেটার জন্য দৌড়াতে শুরু করলো। সবাই চায় একটা বড় মিশনের মাধ্যমে নিজের জীবনটাই বদলে ফেলতে। এই সব হইচইয়ের মাঝেও গোবলিন স্লেয়ার এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। যারা গোবলিন হান্টিংকে পছন্দ করে না তারা বুঝতেই পারে না একটা বেঁচে থাকা গোবলিন ভবিষ্যতে কত বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। এইদিকে গ্রামের সেই মেয়েটার মনে অদ্ভুত একটা দুশ্চিন্তা কাজ করছিল। সে জানে তার ছোটবেলার বন্ধুটা একটু চুপচাপ টাইপের, কিন্তু খামার থেকে বের হওয়ার পর থেকে তার এই দীর্ঘ নীরবতা তাকে আরও বেশি অস্বস্তিতে ফেলছিল। তারা একই জায়গায় থাকলেও মনে হচ্ছিল তাদের মাঝে দূরত্বটা ধীরে ধীরে বেড়েই চলেছে। ঠিক তখনই হঠাৎ করে প্রিস্টেস, একজন তরুণ ক্লেরিক যে কিছুদিন আগে গোবলিন স্লেয়ারের সাথে একটা মিশনে গিয়েছিল, সেখানে এসে হাজির হল। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে ভীষণ রেগে আছে। তাদের কথাবার্তা খুব দ্রুতই স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স আর গোবলিনদের পায়ের ছাপ আর চিহ্ন চিনে নেওয়ার দিকে চলে গেল। গোবলিন স্লেয়ার সাধারণত কাউকে তেমন কিছু বুঝিয়ে বলে না, কিন্তু এইবার সে বিস্তারিতভাবে সবকিছু বুঝিয়ে দিল, নিজের সব অভিজ্ঞতাও শেয়ার করল। এইদিকে গিল্ডে জড়ো হওয়া অ্যাডভেঞ্চারাররা নিজেদের ক্ষমতা অনুযায়ী কোন মিশন নেবে সেটা নিয়ে অপেক্ষা করছিল। এর মাঝেই গোবলিন স্লেয়ার আর পিস্টেস তাদের নিয়মিত কাজের জন্য রিসেপশন ডেস্কে গেল। কাউকে কিছু আন্দাজ করার দরকার ছিল না, সবাই জানত তার মিশন মানেই গোবলিন সম্পর্কিত কিছু। সেদিন একটু অবাক করার মতো ৩টে গোবলিন ক্লিয়ার করার রিকোয়েস্ট এসেছিল, কিন্তু ৩জন নতুন অ্যাডভেঞ্চারার যারা মাত্রই লাইসেন্স পেয়েছে তারা একটা মিশন নিয়ে নিল। এটা দেখে প্রিস্টেসের সাথে সাথে দুশ্চিন্তা শুরু হয়ে গেল। তার মনে হচ্ছিল এরা ঠিক সেসব নতুনদের মতোই যারা অতিরিক্ত আত্মবিশ্বাসে আগে তার সাথে গিয়েছিল আর শেষে ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিল। গোবলিনদের হালকাভাবে নেয়ার কারণে তারা বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল। প্রিস্টেস সাহায্য করতে চেয়েছিল, কিন্তু এইবার গোবলিন স্লেয়ার আলাদা সিদ্ধান্ত নিল। সে একাই রওনা হয়ে গেল। প্রিস্টেসও তার পিছন পিছন যেতে লাগল। তার ভয় হচ্ছিল সে যদি তাকে ফেলে চলে যায়, তাই সে ঠিক করল যাই হোক সে তার সাথে থেকেই লড়বে। সেই রাতে সে বাড়ি ফিরেনি। এতে করে গ্রামের সেই মেয়েটার মনে সন্দেহ তৈরি হলো, কোথাও তার ছোটবেলার বন্ধুর কোনো বিপদ হলো না তো। অন্যদিকে গোবলিনদের আস্তানার ভেতরে তখন ভয়ঙ্কর একটা দৃশ্য চলছিল।
তারা একজন অ্যাডভেঞ্চারারকে জীবন্ত পুড়িয়ে ফেলেছে আর তার পোড়া শরীরের চারপাশে নাচছিল। এই নির্মম দৃশ্যটাই তাদের নিষ্ঠুর স্বভাবটা স্পষ্ট করে দিচ্ছিল। কিন্তু সেই অন্ধকার গুহার ভেতরে আরেকজন আগে থেকেই ছিল, গোবলিন স্লেয়ার। তার মাথায় বারবার একই স্মৃতিগুলো ফিরে আসছিল। অনেক বছর আগের সেই ভয়ঙ্কর রাত, যেদিন পুরো গ্রামটা ধ্বংস হয়ে গিয়েছিল, যেদিন গোবলিনরা সব কিছু শেষ করে দিয়েছিল, মানুষের মূল্যবোধ, নির্দোষতা আর জীবন। সে নিজের চোখের সামনে তার বোনকে সেই ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতে দেখেছিল। ঠিক আছে, এবারও আগের মতো একদম ন্যাচারাল বাংলাদেশি কথাবার্তা স্টাইলে করে দিলাম, হ্যাঁ। তারপর যখন আর কোনো কাজে লাগছিল না, তখন তাকে মেরে ফেলা হয়। সেই দিন থেকেই তার মনটা একদম পাথরের মতো হয়ে যায়। সে শপথ নেয়, জীবনের শেষ পর্যন্ত সে শুধু প্রতিশোধের আগুন নিয়েই বাঁচবে। এইদিকে যেসব নতুন অ্যাডভেঞ্চারারদের জন্য প্রিস্টেস চিন্তা করছিল, তারা কোনোভাবে ভাগ্য ভালো থাকায় বেঁচে ফিরেছিল। কিন্তু এইবার আসল অ্যাকশন শুরু করল গোবলিন স্লেয়ার। সে গুহার ভেতরে ঢুকে আগুনের ফাঁদ পেতে দিল আর পুরো জায়গাটাকে এমনভাবে সেট করল যে পুরো নেস্টটাই একটা বিশাল ফাঁদে পরিণত হল। গোবলিনরা ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে লাগল, কিন্তু প্রিস্টেস তার ডিফেন্সিভ পাওয়ার দিয়ে সব এক্সিট বন্ধ করে দিল। গোবলিন স্লেয়ার তার গোপন স্পেলগুলো মারাত্মক অস্ত্রের মতো ব্যবহার করছিল। অনেকবার একসাথে লড়াই করার পরও প্রিস্টেস এখনও তার এই নিষ্ঠুর পদ্ধতি দেখে অস্বস্তি বোধ করছিল। তার কাছে গোবলিনদের শেষ করা জরুরি, কিন্তু এই রকম চরম পদ্ধতি তাকে ভেতর থেকে নাড়া দিচ্ছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো আর আগুনগুলো নিভে গেল, যার ফলে তাদের জন্য মিশন শেষ করা আরও সহজ হয়ে গেল। কিন্তু সবকিছু শেষ হওয়ার পরও প্রিস্টেস খুশি ছিল না। সে বুঝতে পারছিল গোবলিন স্লেয়ারের সাথে সে যে অন্ধকার পথে হাঁটা শুরু করেছে, সেখান থেকে বের হওয়া সহজ হবে না। যেদিন সে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেদিন থেকেই তার জীবনের শান্তির দরজা প্রায় বন্ধ হয়ে গেছে। সকালে গোবলিন স্লেয়ার আবার গিল্ডে ফিরে এলো। তার মুখে আগের মতোই কোনো এক্সপ্রেশন নেই, তবে রিসেপশনিস্ট তাকে নিরাপদে ফিরে আসতে দেখে নিজের খুশিটা লুকাতে পারল না। তার অতীত যতই অন্ধকার হোক, সে এখনও বেঁচে আছে, কারণ দূরের কোনো এক খামারে প্রতিদিন কেউ তার জন্য অপেক্ষা করে। শোনা যায় অনেক প্রাচীন সময়ে যখন দেবতারা পৃথিবী তৈরি করছিল, তখন তারা ভাগ্য নির্ধারণ করার জন্য পাশা ফেলত, কিন্তু একসময় সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সভ্যতাগুলো অন্তহীন যুদ্ধে জড়িয়ে যায়। বর্তমানে ফিরে আসি। একজন অভিজাত হাই এলফ অ্যাডভেঞ্চারার গিল্ডে এসে পৌঁছায়। সে খুঁজছিল সেই কিংবদন্তি মানুষটাকে, যাকে গবলিনদের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে ধরা হয়। রিসেপশন ডেস্কে গিয়ে সে গবলিন স্লেয়ারের সম্পর্কে জানতে চায়। গিল্ডের হলরুমে একটা হাই এলফ আসতেই সবার নজর তার দিকে চলে গেল, কারণ এলফরা খুব কমই তাদের ঘন জঙ্গলের বাইরে আসে, বিশেষ করে এমন ভিড়ভাট্টা মানুষের শহরে তো একদমই না। রিসেপশনিস্ট কিছুক্ষণ একটু কনফিউজড হয়ে গেল। মেয়েটার সুন্দর শান্ত উপস্থিতি দেখে সে একটু অবাকও হয়েছিল, আবার ভাবছিল সে আসলে কাকে খুঁজছে। ঠিক তখনই একটা খাটো গড়নের ডোয়ার্ফ যোদ্ধা সামনে এগিয়ে এসে তার উচ্চারণ ঠিক করে দিল। এই ছোট্ট ব্যাপারটাই হঠাৎ করে পরিবেশটা টেনশনপূর্ণ করে ফেলল। এলফা ডোয়ার্ফদের বহু বছরের পুরনো শত্রুতা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠল। তাদের তর্কে পুরো হলটাই গমগম করতে লাগল। ঠিক তখনই একটা বিরল লিজার্ড ম্যান যোদ্ধা সামনে এলো, যাকে ড্র্যাগনের রক্তধারার অংশ বলা হয়। সে দুজনকে শান্ত করে বলল, তারা যাকে খুঁজছে সেই হচ্ছে গবলিন স্লেয়ার, গিল্ডের সবচেয়ে ভয়ঙ্কর আর অভিজ্ঞ গবলিন হ্যান্টার। এই সময় গবলিন স্লেয়ার একটা মিশন শেষ করে প্রিস্টেসকে নিয়ে গিল্ডে ঢুকল। তারা শুধু মিশনের রেজাল্ট জানাতে এসেছিল, কিন্তু হঠাৎ করেই তারা শুনতে পেল একটা বিশেষ স্কোয়াড তৈরি করা হচ্ছে, দূরের একটা এলাকায় তাণ্ডব চালানো গবলিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য। নিজের একমাত্র লক্ষ্য সম্পর্কিত বিষয় বুঝতেই সে কোনো দেরি না করে ওই অদ্ভুত গ্রুপটার পেছনে গিয়ে সবকিছু বিস্তারিত শুনল। চলে যাওয়ার আগে সে প্রিস্টেসকে বলল, টানা কয়েক দিন এত ভয়ঙ্কর ক্রিচারদের সাথে লড়াই করার পর একটু বিশ্রাম নেওয়া দরকার। এইদিকে ডানজন ক্লিয়ার করার পরও প্রিস্টেস নিজের মানসিক অবস্থা ঠিক রাখতে পারছিল না। এমন সময় দুইজন লো র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার তার কাছে এসে একসাথে কাজ করার প্রস্তাব দিল। সে ভদ্রভাবে না করে দিল, কিন্তু তারা তখন গবলিন স্লেয়ারকে নিয়ে বাজে কথা বলা শুরু করল।
তারা বলল সে নাকি ইউজলেস, শুধু দুর্বল ক্রিচারদের সাথে লড়াই করে। প্রিস্টেস রেগে যাচ্ছিল, প্রায় নিজেকে সামলাতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ করে এক লেডি সোর্সারের সেখানে এসে হাজির হলো, যে আগে গোবলিন স্লেয়ারের সাথে একটা সিক্রেট মিশনে কাজ করেছিল। সে এসে পরিস্থিতিটা সামলে দিল। এই হাই র্যাঙ্কের সোর্সারেসকে দেখে প্রিস্টেস নিজেকে আরও ছোট মনে করতে লাগল। তার মনে সন্দেহ ঢুকে গেল, বিশেষ করে এই ভেবে সাম্প্রতিক মিশনগুলোতে সে আসলে তেমন কোনো বড় অবদান রাখতে পারেনি। লেডি সোর্সারেস তাকে শান্তভাবে বুঝিয়ে বলল গোবলিন স্লেয়ারের উপর পুরোপুরি নির্ভর না করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য অন্য কাজেও অংশ নেওয়া উচিত। এইদিকে অন্য পাশে হাই এলফ আর্চার এখনও বিশ্বাসই করতে পারছিল না তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা নাকি তার মতোই সিলভার র্যাঙ্কের যোদ্ধা, কারণ তার আর্মার আর যন্ত্রপাতি দেখে তো মনে হচ্ছিল যেন কোনো পুরনো কৃষকের ব্যবহার করা টুলস। তবে লিজার্ডম্যান বুঝতে পেরেছিল গোবলিন স্লেয়ারের সব গিয়ার আসলে বিশেষভাবে গোবলিন শিকার করার জন্য বানানো, যেগুলো অন্ধকার আর সরু গুহার ভেতরে লড়াই করার জন্য একদম পারফেক্ট। এর মধ্যেই আবার এলফ আর ডোয়ার্ফদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। তাদের শত বছরের পুরনো শত্রুতা ছোট ছোট বিষয়েও স্পষ্ট বোঝা যাচ্ছিল। অনেক কথাবার্তার পর হাই এলফ আর্চার অবশেষে বলল সে আসলে কেন এখানে এসেছে। ডেমন লর্ডের সেনাবাহিনী ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। বিভিন্ন মনস্টার দল দক্ষিণের এলাকায় আক্রমণ করছে, আর একটা বিশাল গোবলিন দল এলফদের অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সবকিছু শোনার পরও গোবলিন স্লেয়ারের চোখে কোনো পরিবর্তন আসেনি। তার কাছে ডেমন আর্মির চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হল গোবলিনরা, যারা প্রতিদিন নিরীহ মানুষদের ওপর অত্যাচার করে। সে সঙ্গে সঙ্গে গোবলিনদের বিরুদ্ধে অভিযান শুরু করার প্রস্তাব দিল। এটা শুনে হাই এলফ আর্চার নিজের রাগ কষ্টে সামলাচ্ছিল। তার মতে যখন পুরো পৃথিবী ডেমন লর্ডের কারণে ধ্বংসের মুখে, তখন গোবলিনের মতো ছোট মনস্টার নিয়ে ভাবা একদমই বোকামি। তবুয়া সে জানত গোবলিনদের হালকাভাবে নেওয়া অনেক বড় ভুল, কারণ বড় বিপর্যয় আসার আগেই তারা অনেকগুলো গ্রাম ধ্বংস করে দিতে পারে। এই টেনশনপূর্ণ পরিবেশে লিজার্ড প্রিস্টই একমাত্র শান্ত ছিল। তার মনে হচ্ছিল আলোচনাটা আসল বিষয় থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তাই সে আবার কথাটা মূল সমস্যার দিকে নিয়ে আসলো। যখন এলভিন ফরেস্টের পাশে ছড়িয়ে পড়া গোবলিন নেস্টের কথা উঠল, তখন হঠাৎ করে গোবলিন স্লেয়ারের চোখে একটা তীব্র ঝলক দেখা গেল। ডেমন আর্মি এখনও মূল এলাকায় পুরোপুরি প্রভাব ফেলতে না পারলেও সীমান্তের দূরবর্তী জায়গাগুলো গোবলিনদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা বড় বড় দলে সংগঠিত হয়ে গেছে। এই হুমকি শুনে গোবলিন স্লেয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল ওখানে কি কোনো গোবলিন চ্যাম্পিয়ন বা গোবলিন লর্ড ভ্যারিয়ান আছে, কারণ এরা অ্যাডভান্সড মনস্টার, যাদের ইন্টেলিজেন্স আর স্ট্রেংথ প্ল্যাটিনাম র্যাঙ্কের অ্যাডভেঞ্চারারের সমান। কিন্তু টেবিলের কাছে বসে থাকা এলফ, ডোয়ার্ফ আর লিজার্ড ক্ল্যানগুলো শুধু এটুকুই জানত, মনে হচ্ছে এই মনস্টাররা এনশিয়েন্ট গ্রেনসে তাদের বেস বানিয়েছে। ক্যাবিন স্লেয়ারের জন্য প্রতিটি মুহূর্তই এক নতুন সুযোগ ছিল নিরীহ মানুষের জীবন বাঁচানোর। প্রচুর ক্লু একত্রিত করার পর সে তাড়াতাড়ি সেখান থেকে বেরোল। একাই এগোবার পরিকল্পনা ছিল। মিশন কাউন্টারে পৌঁছতেই তার সঙ্গে আবার দেখা হলো প্রিস্টেসের। সে অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করছিল। মুখে দেখা যাচ্ছিল হতাশা, কারণ তার বিশ্বস্ত সাথী তাকে একাই ফেলে এগোতে যাচ্ছিল। কিন্তু তার কোমল দৃষ্টির পেছনে ছিল শক্তিশালী মনোবল। সে ঠিক করল গোবলিন স্লেয়ারকে একাই সেই হেলে যেতে দেবে না, যেখানে প্রতিটি কোণে মৃত্যু লুকিয়ে আছে। তার দৃঢ় সংকল্প দেখে হাই এলফ আর্চার, লিজার্ডম্যান আর ডোয়ার্ফ শামানও সঙ্গে চলার সিদ্ধান্ত নিল। সেই রাত তারা এক পাহাড়ে থামল এবং পরের দিনের অ্যাটাকের জন্য প্রস্তুতি নিল। পরিস্থিতি মোটেও আরামদায়ক ছিল না, তবু সবাই চেষ্টা করল ভালো একটা ডিমার দানাতে। আর্চার ভেজিটেরিয়ান হওয়ায় শুধু অন্যদের গ্রিলড মাংস খেতে দেখছিল। ধীরে ধীরে পরিবেশ স্বাভাবিক হতে লাগল। যখন তারা একটা ছোটখাটো খেলা খেলে, প্রত্যেকজন কেন অ্যাডভেঞ্চার লাইফ বেছে নিয়েছে। সবার আগে ডোয়ার্ফ শামান বলল তার জন্য কারণ শুধু ভালো খাবার। আর্চার বলল সে পৃথিবীটা এক্সপ্লোর করতে চেয়েছিল, যদিও তার ছোট আওয়াজ এতটা নরম ছিল যে কেউ পুরোপুরি শুনতে পারেনি। প্রিস্টেস বলল সে তার ক্ল্যানে নিজের অবস্থান শক্তিশালী করার জন্য হেরেসি দূর করার পথ বেছে নিয়েছে। গোবলিন স্লেয়ারকে কেউ ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল না, কারণ তার নামেই তার উদ্দেশ্য প্রকাশ পায়। পরিবেশটা আরামদায়ক আর আনন্দময় হয়ে উঠল যখন সবাই নিজেদের ইউনিক স্ন্যাক্স শেয়ার করল। সরসরেস পাহাড় থেকে প্রিমিয়াম ওয়াইন এবং গ্রিলড স্পেশাল ডিশ নিয়ে এসেছে, যার ফলে আর্চার, যিনি সাধারণত মাংস থেকে দূরে থাকেন, হালকা মাতাল হয়ে গেল। গোবলিন স্লেয়ার কান্ডা কোনো একটা খাবারের টুকরা অফার করল। এর দারুণ স্বাদ দেখে গ্রুপের সবচেয়ে অভিজাত প্রিস্টেসও খুশিতে দোল খাচ্ছিল। এদিকে ধনুর্ধর যখন গোবলিন স্লেয়ারের ব্যাগে খুঁজছিল, ভুলবশত কিছু ম্যাজিক্যাল স্ক্রোল পেয়ে গেল। এই স্ক্রলগুলো শক্তিশালী মন্ত্রের জন্য ব্যবহৃত হয়, যা সাধারণত বানানোই কঠিন আর দামও বেশি। গোবলিন স্লেয়ার একদম প্রকাশ করতে রাজি হল না, কারণ যদি গ্রুপের কেউ এই স্ক্রল ধরতে গিয়ে বিপদে পড়ে তাহলে কোনো ঝুঁকি নিতে না হয়। গ্রুপটা তার জিদ দেখেও কিছু করতে পারছিল না, তবে বুঝতে পারছিল ব্যক্তিগত লড়াইয়ের আত্মবিশ্বাসই তাকে আসলেই আলাদা করে তুলেছে। তবে একটা বড় প্রশ্ন রয়ে গেল, গোবলিনের আসল উৎস কী?
প্রিস্টেস বলল ওরা মাটির নিচে থাকা একটা আন্ডারগ্রাউন্ড কিংডম থেকে এসেছে, আর প্রিস্টেসের বোন বলল ওরা এক ধরনের চাঁদ থেকে এসেছে যেটা আকাশে ঝুলে আছে। বিশেষ করে নীল চাঁদ, যা পাথরের টুকরো দিয়ে ঢেকে আছে। ওখানকার ছোট ছোট প্রাণীরা সবসময় উঁচু আকাশের জোতার দিকে পৌঁছানোর চেষ্টা করত। এই অভাব আর ঈর্ষা তাদের রক্তে ঘন ঘন ঘাপটি মেরে ঘৃণার জন্ম দিয়েছে। গোবলিন স্লেয়ার চুপচাপ শুনছিল যতক্ষণ না স্ট্রং লিকার তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে আর সে পাথরের মতো ঘুমিয়ে যায়। কিছু সময় পর গ্রুপের বাকিরাও বিশ্রাম নিল এবং পরের দিনের যুদ্ধের জন্য শক্তি জমাল। শান্ত গ্রামে দূরের এক খামারে তার প্রিয় সাথী ফিরবার অপেক্ষা করছিল, কিন্তু সেই পরিচিত ছায়া এখনও দেখা দেয়নি। এই সময় অ্যাডভেঞ্চার দল প্রাচীন ধ্বংসাবশেষের কাছে পৌঁছেছে এবং বড় আক্রমণের জন্য প্রস্তুত। ধনুর্ধর এগিয়ে এসে পথ দেখাল। তার ধনুকের লক্ষ্য এতটা নিখুঁত ছিল যে একটিমাত্র তীরেই 2টা আপেল ভাঙতে পারত, এবং সেই তীরেই তারা ধ্বংসকারী সব সবুজ ভূতের চেষ্টা করে দিল। প্রাচীন মহাদেশের উৎসের গল্প আজও মাটির আর পাথরের স্তরে লুকানো আছে, যেখানে একসময় দেবতার মাঝে ক্ষমতার কঠোর বণ্টন হয়েছিল। ওই বিশৃঙ্খলা শেষ হয়ে ধীরে ধীরে পৃথিবী আবার স্থির হল। ধীরে ধীরে অনেক বিশাল মহাদেশ গড়ে উঠল, যেখানে অগণিত নতুন প্রজাতি বাস করতে শুরু করল। প্রতিটি প্রজাতি তাদের অস্তিত্বের মানে খুঁজতে অনেক অ্যাডভেঞ্চার জার্নি করেছে। কেউ গ্লোরি ফিরে এনেছে, আবার কেউ কঠোর ভাগ্যের জালে আটকে গেছে। এই অসংখ্য কাহিনীর মধ্যে গোবলিন হান্টিং ওয়ারিয়ার্সের অ্যাডভেঞ্চার গ্রুপ তাদের গল্প লিখছিল। এলফ আর্চার প্রথম শটের পর খুব একটা জয়ী অনুভূতি পেল না, যখন সে তার সিলভার আর্মড সাথীকে ব্লিঙ্কের মধ্যে রক্ষাকারী গোবলিনদের ধ্বংস করতে দেখল। তাজা রক্ত আর মানুষের শ্বাসের গন্ধ থেকে বাঁচতে গ্রুপকে ডেমন্স নেস্টে ঢোকার আগে সব নিখুঁত ছাপ মুছতে হল। দল চুপচাপ সেই প্রাচীন কমপ্লেক্সে ঢুকল, যেখানে শোনা যায় যে একসময় দেবতার শক্তির যুদ্ধ হয়েছে। তবে সেই মিথোলজিক্যাল যুদ্ধের তুলনা হয়তো এখন ধনুর্ধরের পোশাকের রক্তের দাগের সঙ্গে করা যাবে না। কিছুটা এগোতেই এক অদ্ভুত সিম্বল সেই মহিলা যোগিনীর দৃষ্টি আকর্ষণ করল। পুরো পথে লুকানো ছিল একটি অ্যালার্ম ট্র্যাপ সিস্টেম। ওখানে কোনো পেইন্টিং দেখা যাচ্ছিল না, যা সাধারণত ঘোস্টরা ব্যবহার করে, তবু জায়গাটা স্পষ্টভাবে খুব ভালোভাবে অর্গানাইজড ছিল। এই দুষ্কৃত প্রাণীদের গভীর বোঝাপড়ার কারণে প্রিস্টের সেই অস্বাভাবিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে পারল না। এক সংক্ষিপ্ত কথোপকথনে সিলভার আর্মড সাথী নেস্টগুলো পরিষ্কার করার আগে ব্যবহৃত অনেক টেকনিক ব্যাখ্যা করল, যেমন আগুন লাগিয়ে ধোঁয়া ভেতরে পাঠানো, ঘোষলগুলোতে পানি ঢালা। সবকিছুর উদ্দেশ্য প্রতিটি গোবলিনকে শেষ করা। এটি একরকম নাইটমেয়ার টর্চার সেশন মনে হচ্ছিল। ডোয়ার্ফ ম্যাজিশিয়ান ভূতাত্ত্বিক চিহ্ন আর পাথরের দেয়ালের স্ট্রাকচার দেখে দ্রুত বাই ও মেইন নেস্টের অবস্থান শনাক্ত করল, কিন্তু অর্ডার্ড ওয়ারিয়ার বিপরীত দিক বেছে নিল, যেখানে শ্বাসরোধকারী দুর্গন্ধ ছিল। কেউ বেশি প্রশ্ন করার সাহস পায়নি, কারণ সবাই জানত এই পরিস্থিতিতে তার সেন্স ভুল হয় না। ঘোস্টের ময়লার গন্ধ প্রিস্টেস বা আর্চারের মতো মানুষদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু তার চেয়েও বড় বিষয়, একজন মহিলা যোগিনীকে সবচেয়ে খারাপ অবস্থায় এক কোণে বাধা ও বন্দী করা হয়েছিল। যখন প্রিস্টেস দ্রুত সাহায্যের জন্য এগোলো, ঘোস্ট স্লেয়ার ওয়ারিয়ার সময়মতো পাথরের দেয়ালের পিছনে লুকানো এক ছোট ভূতকে খুঁজে বের করল। কোনো দ্বিধা ছাড়াই সে তলোয়ার উঁচিয়ে দিল, আর সেই ভূতের অস্তিত্ব শেষ করে দিল। এরপর আহত যোগিনীকে নিরাপদে বের করার জন্য ড্র্যাগন স্কেলেটন ডাকা হলো, যা দিয়ে তাদের অবস্থা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। এই হৃদয় বিদারক দৃশ্যে আর্চার নিজের অনুভূতি সামলাতে পারল না, মুখ ঢেকে শুধু হাহাকার করছিল। এরই মধ্যে আর্মড ওয়ারিয়ার চুপচাপ নিজের সরঞ্জাম খুঁজছিল, এবং সে একটি ম্যাপ পেল যা ভুক্তভোগীর কাছ থেকে এসেছে, যা গ্রুপকে সঠিক পথে এগোতে সাহায্য করবে। দায়িত্ববোধ থেকে সেই মহিলা যোগিনী নিজের মানসিক ট্রমা পেছনে ফেলে যাত্রা চালিয়ে গেল। সে তার আত্মীয়দের থেকে জিনিসপত্র তুলল আর পিছনে না থাকার অঙ্গীকার করল। এই সময় তার সামনে আবার একটি দুর্দান্ত শটের সুযোগ এলো। সে একটি রক্ষাকারী ঘোস্টকে মেরে ফেলল। যদিও তার দ্বিতীয় তীর গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগেনি, তার সাধারণ সাথী বাকি জীবিতদের সঙ্গে মুহূর্তের মধ্যে শেষ করার জন্য প্রস্তুত ছিল। নেস্টের ভিতরে আরও অনেক ঘোস্টের মুখোমুখি হওয়ার আগে গ্রুপকে সামলানোর কিছু সময় লাগল। ব্যাটল স্ট্রিং নিশ্চিত করার জন্য আর্মড ওয়ারিয়ার সবাইকে জিজ্ঞেস করল কার কতগুলো ম্যাজিক স্পেল বাকি আছে। ভাগ্যক্রমে বেশিরভাগেরই লড়াই করার ক্ষমতা ছিল, শুধু ধনুর্ধরটা অস্থির হয়েছিল। ঠান্ডা লিডার ঘুরিয়ে না দিয়ে সরাসরি একটি বিকল্প দিল, যদি কেউ এগোতে না পারে তবে ফিরে যাওয়া সবচেয়ে ভালো হবে। এই কথায় মহিলা যোগিনীর রাগ প্রায় ফেটে পড়ল। তবে দলের মনোবল পতনের আগে জাদু
জাদুকর সময় মতো হস্তক্ষেপ করল। এখন দরকার ছিল নিজেদের অনুভূতি নিয়ন্ত্রণে রাখা আর পুরো ফোকাস রাখা সেই নিষ্ঠুর সব গ্রিন স্পিরিটের দিকে যারা সামনে দাঁড়িয়েছিল। এরা জীবন হুমকির শত্রু, কেউই দুর্বল হওয়ার সুযোগ পায়নি। যাত্রার শুরু থেকে এ পর্যন্ত এটি ছিল সবচেয়ে বড় লড়াই। সাহসী দল অবশেষে প্রাচীন ধ্বংসাবশেষের সেন্ট্রাল জোনে পৌঁছালো, যেখানে অগণিত ভূত পাহারা দিচ্ছিল। এরা এবার ভীষণ ভয় পাচ্ছে এমন কোনো ভীতু নয়, বরং ডজন ডজনের ফরমেশন বানিয়ে প্রতিটি পথ রক্ষা করছিল। এইবার গোবলিন কিলাররা ঝুঁকিপূর্ণ হামলা বেছে নিল না। তারপর তারা তাদের নির্মম কিন্তু বাস্তবসম্মত স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে শুরু করলো। যখন অন্ধকার আরও ঘন হলো, সমস্ত যোদ্ধা প্রস্তুত হয়ে গেল। জাদুকর একটি অদ্ভুত মন্ত্র ব্যবহার করল। ফ্রন্টলাইনের ঘোস্টগুলো গভীর ঘুমে চলে গেল এবং আর প্রতিরোধ করতে পারল না। এরপর প্রিস্টেস চুপচাপ একটি মন্ত্র উচ্চারণ করল। পুরো এলাকা অদ্ভুত নীরবতায় ভরে গেল। হঠাৎ প্যানিকের মধ্যে ঘোস্টরা চিৎকার করতে শুরু করল, আর পুরো দল সুযোগ পেয়ে তাদের সিস্টেম্যাটিক্যালি শেষ করতে শুরু করল। মনে হচ্ছিল যেন মাঠে ফসল কাটছে। আর্চার তার প্রতিটি তীরের মধ্যে রাগ ঢেলে দিল। ঘোস্টদের রক্ত এত ছড়িয়ে পড়ছিল যে তার ধনুকও স্লিপারি হয়ে গেছে। স্লেয়ার মাইন্ডফুল হয়ে শত্রুর অস্ত্র ব্যবহার করে তাদের শেষ করছিল। আর্চার হতবাক, কিভাবে একজন মানুষ এতটা ঠান্ডা মাথায় নিখুঁতভাবে হত্যা করতে পারে। যখন লড়াই প্রায় শেষ হওয়ার পর্যায়ে পৌঁছল, তখন ধ্বংসাবশেষের গভীরতা থেকে একটি বিশাল প্রাণী বের হল। এটি কোনো সাধারণ ঘোস্ট ছিল না, বরং এক ঘোস্ট ওয়ারিয়ার, যার শক্তি ডিমোনিক ফোর্স থেকে আসে। সে একটি পৃথিবী কাঁপানো রো আরম্ভ করল এবং সাথে সাথে তার জয়েন্ট মেস ঘোস্ট স্লেয়ারের দিকে ঘুরাল। স্লেয়ার সংকুচিত হয়ে প্রতিরোধ করল, কিন্তু প্রচণ্ড আঘাতের চাপ সহ্য করতে হল। ঠিক সেই মুহূর্তে ডিমন ওয়ারিয়ার একটি ধ্বংসাত্মক ফায়ার মন্ত্র উচ্চারণ করল, যার কারণে প্রিস্টেসকে ধারাবাহিকভাবে 2 বার প্রোটেক্টিভ শিল্ড তৈরি করতে হল। ডিভাইড এনার্জির ব্যবহার তাকে প্রায় ধ্বংসের দিকে নিয়ে গেল। তার পোশাক ঘামের সঙ্গে ভিজে গেছে। পরিস্থিতি ক্রিটিক্যাল না হওয়ায় প্রিস্ট একটি স্কেলিটন ওয়ারিয়ার সামান করল, যেটি ডেথ সাইট নিয়ে এগোল। সেখানে লিজার্ডম্যান স্টোন ব্যারেজ মন্ত্র প্রস্তুত করল। ডিমন ওয়ারিয়ার ফাঁক খুঁজে চার্জ করল, কিন্তু তখনই তার চোখে তীর লেগে সে চিৎকার করতে শুরু করল। তবু মনস্টারের শক্তি এতটাই ছিল যে সে রেগে গিয়ে কাউন্টার অ্যাটাক করতে পারল। একটি বন্য আঘাত গোবলিন স্লেয়ারকে পাথরের খুঁটির সঙ্গে ধাক্কা দিয়ে দূরে নিক্ষেপ করল। এখন গোবলিন চ্যাম্পিয়ন এক অনস্টপেবল ওয়ার মেশিনের মতো মনে হচ্ছিল। দলকে পিছু হটতে হল, কারণ ক্রিচারের নিকটবর্তী ইনস্ট্যান্ট রিজেনারেশন পুরানো সমস্ত কৌশলকে অকেজো করে দিয়েছে। ডিমন ওয়ারিয়ার রেগে ক্রমাগত হামলা চালাচ্ছিল। স্কেলিটাল মিনিয়ন ধ্বংস হয়ে গেছে, আর গ্রুপকে নিরুপায় ডিফেন্স নিতে হল। যখন সমস্ত আশা প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তখনই ঘোস্ট স্লেয়ার, যাকে হিলিং ম্যাজিক দিয়ে পুনর্জীবিত করা হয়েছিল, ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং ইঙ্গিত দিল যে তার কাছে একটি হিডেন প্ল্যান আছে। তবে মনস্টার আরেকটি ফায়ার স্পেল আনল এবং প্রিস্টেসের কাছে আর শিল্ড বানানোর শক্তি রইল না। কিন্তু ঠিক সেই সময় স্লেয়ার একটি রেয়ার ম্যাজিক্যাল স্ক্রোল প্রকাশ করল, যা সে এতদিন গোপন রেখেছিল। এই স্ক্রোল সরাসরি আক্রমণের জন্য নয়, বরং সমুদ্রের গভীর থেকে ওশিয়াক ওয়াটার সামান করার জন্য ছিল। হাই প্রেশার ওয়াটার ব্লেডগুলো গোবলিন চ্যাম্পিয়নকে 2 ভাগে কেটে দিল, এত দ্রুত যে সে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর সুযোগও পেল না। লড়াই অবশেষে শেষ হয়ে গেল। ব্যাটেলফিল্ডে এখনও রক্তের ধাতব গন্ধ ছড়িয়েছিল। দল একটি ভয়ঙ্কর যাত্রা পার করেছে, যা কেউ সহজে ভুলতে পারবে না। কিছু এলফস সাহায্যের জন্য এগিয়ে এলো, কিন্তু তখন পর্যন্ত সবকিছু প্রায় শেষ হয়ে গেছে। যখন গোবলিন স্লেয়ার কার্ডে চড়ল, তখন একেবারে ক্লান্ত হয়ে পড়ল। ফিরে আসার পথে আর্চার প্রিস্টেসকে জিজ্ঞেস করল, আগেও কি এতই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে? প্রিস্টেস ক্লান্ত মুখে হেসে বলল, প্রতিটি অ্যাডভেঞ্চার একটা লাইফ অ্যান্ড ডেথ ক্যাম্বল। তুমি হয়তো দেখো স্লেয়ার বাইরে থেকে কঠিন এবং শীতল, কিন্তু ভিতরে সে সবসময় সাথীদের খেয়াল রাখে। আর্চারের মনে ভাবনা এলো, একদিন সে পুরো টিমকে এমন একটি গ্র্যান্ড কোয়েস্টে নিয়ে যাবে যেখানে তারা আসল অ্যাডভেঞ্চারের মানে বুঝবে। গিল্ডের রিসেপশনিস্ট গিলগন অবাক হয়ে দাঁড়িয়ে রইল যখন সে দেখল নতুন প্রিস্টেসকে গোবলিন স্লেয়ারের সঙ্গে লড়াই করার পর প্রমোশন দেওয়া হলো। সেই সময় আর্মড ওয়ারিয়াররা চুপচাপ তাদের দৈনন্দিন কাজ করছিল আর ফার্মল্যান্ডসের কাছে গোবলিনের ট্রেস পরীক্ষা করছিল। ওই ভয়ঙ্কর লড়াইয়ের পর গোবলিন স্লেয়ারের শরীর ঠিক হতে দেখে কাউগাল তার উদ্বেগ লুকাতে পারল না। তবু সবাই জানত এখন তার পাশে শক্তিশালী এবং বিশ্বস্ত সাথী আছে, যারা ভবিষ্যতের প্রতিটি লড়াইয়ে তার সঙ্গে থাকবে। শহরের অন্য কোনায় পুরানো সিভারের নিচে 2 লো র্যাঙ্ক অ্যাডভেঞ্চারকে যৌথ ইঁদুর শিকার করার কাজ দেওয়া হলো। যুবক তলোয়ার এক ইঁদুরে ঢোকালো, কিন্তু ব্লেড আটকে গেল এবং বের হতে পারল না। ঠিক তখনই আরেকটি ইঁদুর তার উপর হামলা করল, কিন্তু তার সাথী ম্যাজিক্যাল সোয়ার্ডধারী মেয়ে ফেলে একটি স্পেল দিয়ে তা পোড়ালো। যুবক হিংসিত হয়ে গেল, কারণ তার কাছে এত অ্যাডভান্সড অস্ত্র নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল না। যদিও সেই সোয়ার্ডেরও সীমাবদ্ধতা ছিল, দিনে একবারই ডিভাইন ম্যাজিক ব্যবহার করতে পারত। যখন তারা এই বিষয় নিয়ে আলোচনা করছিল, হঠাৎ যৌথ কাকরোচের দল এসে পড়ল। মেয়ে প্যানিক করে গেল এবং যুবককে টেনে নিয়ে পালালো। উভয়কেই সোয়ার্ড ও মিশন অর্ধ সম্পূর্ণ রেখে দিতে হলো। অবস্থা বিশৃঙ্খল। যখন তারা গিল্ডে ফিরে এলো, গিলগন তাদের পুরস্কৃত করতে অস্বীকার
করল এবং আগে পরিষ্কার করার নির্দেশ দিল। একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে দুই যুবকের সামনে একটা দুঃখজনক কিন্তু মাঝে মাঝে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তাদের কাছে নতুন অস্ত্র কেনার জন্য যথেষ্ট টাকা ছিল না, আর যদি তারা অর্ধেক সম্পূর্ণ মিশন শেষ করার জন্য ফিরে যেত তাহলে নিজের সুরক্ষার জন্যও কিছু থাকত না। ভয় না পেয়ে যুবক সিদ্ধান্ত নিল তারা চেষ্টা করবে আগে যারা এসেছে তাদের কাছ থেকে কিছু অস্ত্র ধার নেওয়ার। ইতিমধ্যেই গোবলিন স্লেয়ার মাঠে কাউগালকে তার জিনিসপত্র গাড়িতে লাদতে সাহায্য করছিল। ঠিক সেই সময় তার ৩ বন্ধু সেখানে এসে হাজির হল, কারণ তারা শুনেছিল যে সে গত ৩ দিন ধরে অচেতন অবস্থায় ছিল। নরম স্বভাবের লিজার্ড পিস্টেস বেশি কিছু চায়নি, শুধু তার প্রিয় খাবারের কিছু চেয়েছিল যা সে আগেও খেয়েছিল। গোবলিন স্লেয়ার তাকে না বলল না, যদিও অর্থ প্রদানের দায়িত্ব তখনও কিন্তু গাড়ির ওপরই রইল। লাইভলি আর অ্যাডভেঞ্চার পছন্দ করা ধনুর্ধর তাকে তার গ্রুপে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালো, যাতে তারা প্রাচীন ধ্বংসাবশেষ খুঁজে বের করতে পারে। তার প্রতিক্রিয়া শুনে যেখানে সে বলল, আমি ভেবে দেখব, ধনুর্ধর বেশ উত্তেজিত হয়ে উঠল, কারণ লৌহবাহক সেই মানুষটি এমন অভিযানগুলোতে সাধারণত খুবই কম আগ্রহী থাকে যেখানে লক্ষ্য গোবলিন নয়। এবার ফিরি সেই যুবকের কাছে যে তার অস্ত্র হারিয়েছিল। তার ধার নেওয়ার যাত্রায় নানা সমস্যায় পড়তে হলো, কারণ সে তার সিনিয়রদের যন্ত্রপাতি ব্যবহার করতে পারছিল না। দুইজনের মধ্যে অনেক মিল না থাকা জিনিস ঘটছিল। তার সঙ্গে থাকা নারী ম্যাজিশিয়ান তার প্রতি দয়া দেখিয়ে তাকে একটি লাইট ইমিটিং ক্যান্ডেল উপহার দিল, যাতে সে অন্ধকারে জিনিসগুলো খুঁজে বের করতে পারে। যদিও এই উপহার কোনো অস্ত্রের মতো কার্যকরী ছিল না, তবুও এটি যুবকের মনোবল বাড়িয়ে দিল। হয়তো সেই বিশেষভাবে উপহার দেওয়ার ধরনে সে লজ্জায় চুপ হয়ে গেল। অনেকদিন ধারাবাহিক লড়াইয়ের পর গোবলিন স্লেয়ার আবার শহরের ফৌজের কাছে পৌঁছাল এবং পরবর্তী মিশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির অর্ডার দিল। অস্ত্রের পাশাপাশি সে রেয়ার স্পেল স্ক্রোলস সম্পর্কেও জিজ্ঞেস করল। সে জানত এমন জিনিসগুলো খুবই বিরল, কিন্তু যদি এগুলো দিয়ে গোবলিন এক্সটারমিনেশন সহজ হয়ে যায় সে কোনো দাম দিতে প্রস্তুত ছিল। ফোর্ট পার হয়ে যাত্রা করছিল, তখন তার দেখা হলো প্রিস্টেসের সঙ্গে, যিনি খুশি হয়ে তার প্রমোশনের খবর শেয়ার করলেন। তিনি স্বীকার করলেন, গোবলিন স্লেয়ারের সময়মতো সাহায্য না থাকলে আজ হয়তো আমি সম্মানিত হইতাম না। ওদিকে সেই যুবক এখনও অন্য অ্যাডভেঞ্চারদের কাছ থেকে অস্ত্র ধার নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু লো র্যাঙ্কের মানুষগুলো আগেই তাদের ঊর্ধ্বতনদের কাছ থেকে ধার নেওয়া জিনিসগুলো ব্যবহার করছিল, তাই কারো কাছে কিছুই বাকি থাকল না। হতাশ হয়ে একজন পরিচিত তাকে পরামর্শ দিল যে গিল্ডে ফিরে যাও এবং অস্ত্র ছাড়া কিভাবে শুয়োর র্যাটের সঙ্গে লড়াই করা যায় সে নিয়ে জিজ্ঞেস কর। গিল্ডের রিসেপশনিস্টের কাছে স্পষ্ট উত্তর ছিল না, কারণ যদিও শুয়োর র্যাটগুলো খুব শক্তিশালী নয়, তাদের সঙ্গে লড়াই করা তেমন সহজও নয়। ভালো পরামর্শের জন্য সে সাজেস্ট করল গোবলিন স্লেয়ার সঙ্গে মিট কর। সামান্য দ্বিধার পর, কারণ তারা আগেও তার উপর অভিযোগ করেছিল, দুইজনই সিদ্ধান্ত নিল তার সঙ্গে দেখা করার। গোবলিন স্লেয়ারের সঙ্গে দেখা করে তারা জিজ্ঞেস করল, যদি আমাদের কাছে কোনো অস্ত্র না থাকে তাহলে কি লড়াই চালিয়ে যাওয়ার কোনো উপায় আছে? স্লেয়ার তার সাধারণ কাজের স্টাইল অনুসারে সরল পরামর্শ দিল, যদি মিশনে গোবলিন থাকে তাহলে তোমরা তাদের কাছ থেকেই অস্ত্র নিতে পারবে। কিন্তু বর্তমান পরিস্থিতি আলাদা ছিল, কারণ তাদের শত্রু ছিল চালাক এবং খুব নোংরা শুয়োর র্যাট। অন্য কোনো অপশন না থাকায় এবং জেব খালি থাকায় ব্রোঞ্জ র্যাঙ্কের অ্যাডভেঞ্চাররা অনিচ্ছাকৃতভাবে গোবলিন স্লেয়ারের কাঠের ছুরি দিয়ে লড়াই করার আইডিয়া মেনে নিল। নতুনদের বিদায় জানানো শেষে রিসেপশনিস্ট গিলগন গোবলিন স্লেয়ারকে আবার ডেকে আনল। তার বিশেষ অনুরোধ ছিল অন্য গ্রুপের প্রমোশন পরীক্ষার সময় তিনি গার্ডিয়ানের ভূমিকা পালন করবেন। এদিকে সেই যুবক যে র্যাট হান্ট মিশনের সময় তার তলোয়ার হারিয়েছিল তার যাত্রা চালিয়ে গেল। যে ছড়ি এবং জ্বলন্ত মোমবাতি তাকে দেওয়া হয়েছিল তাদের সাহায্যে দুজনে আবার সেই শুয়োরের মধ্যে ঢুকে পড়ল, যেখানে আগে হাত খালি ফিরে এসেছিল। কিছুক্ষণ পর তারা অন্ধকার কোণায় 2 র্যাট দেখতে পেল। যুবক বিনা দ্বিধায় বারবার আঘাত করল এবং অবশেষে একটি র্যাট পড়ে গেল। মৌলিক লড়াই স্টাইল সত্ত্বেও ফলাফল চমকপ্রদভাবে কার্যকর হল। এ সময় গিল্ডে প্রমোশন ইভ্যালুয়েশনও শুরু হয়ে গেছে। একজন নতুন প্রার্থী এলো যে দেখানো পছন্দ করত এবং তার ঝকঝকে জুতোর মাধ্যমে সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করল। কিন্তু গিলগন এত সহজে কেউকে বোকা বানায় না। যাচাই করার পর প্রার্থী পরিবার থেকে টাকা পাওয়ার অজুহাত দিল, কিন্তু পাশেই থাকা একজন নারী ম্যাজিশিয়ান ট্রুথ রিভিলিং স্পেল ব্যবহার করল এবং সত্য বেরিয়ে এলো। আসলে সে এক্সপ্লোরেশনের সময় একটি লুকানো ধন খুঁজে পেয়েছিল এবং তা তার দলের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এই বিশ্বাসঘাতকের কারণে তাকে সঙ্গে সঙ্গে ডিমোট করা হলো এবং শহরের সব কার্যক্রম থেকে চিরতরে নিষিদ্ধ করা হলো। রেগে গেলেও গোবলিন স্লেয়ারের ঠান্ডা চোখের সামনে তার কিছু বলার সাহস ছিল না। অন্যদিকে শুয়োর সিস্টেমে সেই যুবকের হারানো তলোয়ার খুঁজে পাওয়া কিছুটা সফল হচ্ছিল। যখন সে সেই জায়গায় পৌঁছাল যেখানে তলোয়ার হারিয়েছিল, হঠাৎ জয়েন্ট কাকারুচির একটি দল বের হয়ে এলো। দুজনেই ভয়ে ছোট একটি কোণায় লুকিয়ে পড়ল। মুহূর্তটা শান্ত মনে হচ্ছিল, কিন্তু তখন হঠাৎ উড়ন্ত কাকারুচগুলো ভিতরে ঢুকে ভয়ঙ্কর দৃশ্য তৈরি করল।
তলোয়ারহীন যুবক জ্বলন্ত মোমবাতি তাদের দিকে নিক্ষেপ করল। এতে তার নারী সঙ্গীর সুযোগ হল, যে তার এনচান্টেড সোর্ড দিয়ে পুরো দলটাকে আগুনে ভস্ম করে দিল। এই সুযোগ নিয়ে যুবক সেই লিডারকে, যিনি তার তলোয়ার গিলে নিয়েছিল, ড্যাগার দিয়ে শেষ করে দিল এবং অবশেষে তার হারানো সম্পদ ফিরে পেল। গিল্ড হলে ফিরে এসে গিলগন আরাম করে নিঃশ্বাস ফেলল, কারণ আগের ঘটনা নিয়ন্ত্রণহীন হয়ে ওঠেনি এবং সবকিছু শেষমেশ নিরাপদ হয়ে গেছে। গোবলিন স্লেয়ারের উপস্থিতি, যদিও সে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল, এত শক্তিশালী ছিল যে কেউ যদি তার মনে সামান্যই ক্ষতিকর চিন্তা করত, দুবার ভাবতে বাধ্য হতো। কিছুক্ষণ পরে যখন গোবলিন স্লেয়ার সফলভাবে একটি মিশন শেষ করে ফার্ম থেকে ফিরে এলো, গিল্ড রিসেপশনিস্টের মুখে হালকা লজ্জা আর ব্লাশ দেখা গেল। তার ঘনিষ্ঠ বন্ধু, যিনি স্বাভাবিকভাবেই বুদ্ধিমতী, সঙ্গে সঙ্গে তার এই বিশেষ অনুভূতি চিনে নিল। মনে হচ্ছিল তার হৃদয়ে এই আয়রন আর্মার্ড ওয়ারিয়ারের জন্য একটি বিশেষ জায়গা তৈরি হয়ে গেছে। হঠাৎ গিল্ডের বড় দরজা খোলা হলো এবং ভিতরে এলো আর্চার, সেই তীরন্দাজ যাকে গোবলিন স্লেয়ারের দলের সবচেয়ে ট্যালেন্টেড সদস্য মনে করা হয়। তার কাছে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ খবর ছিল। দূরের অঞ্চলে স্পিরিটসের উপস্থিতি নিয়ে একটি নতুন মিশন শুরু হয়েছে, আর এর সরাসরি কমান্ডার কোনো সাধারণ মানুষ নয়, বরং সেই মহান সোডোমান যে অনেক বছর আগে ডেমন লর্ডকে পরাজিত করে পুরো পৃথিবীকে বাঁচিয়েছিল। অন্যদিকে একটি বিরান জায়গায় ডেমন লর্ডের পুরানো অধস্থন, যিনি এখন কঙ্কাল সুদৃশ ফ্যাকাশে দেহে রয়ে গেছে, তার দুষ্টু অভ্যাস থেকে বের হতে পারছিল না। সে একটি নিরীহ ও বাঁধা মেয়েকে টর্চার করার চেষ্টা করেছিল, কিন্তু তখন একজন দৃঢ় সংকল্প হিরো সেখানে হাজির হল। তার উদ্দেশ্য সরাসরি যুদ্ধ করা নয়, বরং শুধু এতটুকু বিভ্রান্তি সৃষ্টি করা যাতে বাকি সঙ্গীরা ভিতরে ঢুকে সেই মেয়েকে নিরাপদে বাইরে বের করতে পারে। সকলেই চমৎকার সমন্বয় দেখাল। যখন সময় মিলল, সেই ওয়ারিয়ার তার হোলি সোর্ড ব্যবহার করে একটি ডিসাইসিভ স্ট্রাইক করল, যা শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করল। এই হিরোইক জয়ের খবর পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল এবং সর্বত্র গসিপ শুরু হল। কিন্তু ঠিক তখনই, যখন পরিবেশ উত্তেজনায় ভরা, গোবলিন স্লেয়ারের এন্ট্রি হল। তার আগমনের সঙ্গে সঙ্গে চারপাশের সব কথা হঠাৎ চুপচাপ হয়ে গেল, আর সবাই আবার বাস্তবের সঙ্গে ফেরত এলো। ঠিক সেই সময়ে ওয়াটার সিটি থেকে, এক শহর যা তার চ্যানেল আর সুন্দর আর্কিটেকচারের জন্য খ্যাত, একটা জরুরি মিশনের ডাক এলো। এই মিশনের জন্য প্রতিটি সাহসী অ্যাডভেঞ্চারের জন্য বড় একটি সোনার থলি প্রাইজ হিসেবে দেওয়া হবে। অনেকবার জিজ্ঞেস করা সত্ত্বেও গোবলিন স্লেয়ার নির্লিপ্ত রয়ে গেল আর বলল, যে কেউ যেখানে চায় তাড়াতাড়ি প্রস্তুতি নাও, না হলে আমি একাই এই কাজটা করে দেব। কিন্তু শেষ পর্যন্ত পুরো গ্রুপ তার সঙ্গে যেতে রাজি হয়ে গেল। এবার আর্চার এক কঠোর শর্ত রাখল, গোবলিন স্লেয়ারকে অন্য অ্যাডভেঞ্চারদের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, নিজের অভ্যাস মতো একা নয়। প্রিস্টেস আর হাইয়েলফো স্পষ্টভাবে জানালো যে গোবলিননেস ধ্বংস করার সময় আগুন, বিষ বা প্লাগ ব্যবহার করা যাবে না। কিছুক্ষণের মধ্যে সবাই ঘোড়ার গাড়িতে চড়ে ওয়াটার সিটির উদ্দেশ্যে রওনা দিল। পথে ম্যাজিশিয়ান ক্রমাগত স্থানীয় খাবারের কথা বলছিল, যেমন সেদ্ধ ল্যাম্ব, টেন্ডন, খাস্তা নদীর মাছ আর আরও অনেক বিরল খাবার। এই সময়ে গোবলিন স্লেয়ার হঠাৎ একটি বিশেষ ফুল সম্পর্কে জানতে চাইল, যার কথা হয়তো সে তার শৈশবের বন্ধুর কাছ থেকে শুনেছিল, যে একসময় এই শহরে ছিল। শহরে পৌঁছে গ্রুপ সরাসরি টেম্পল অফ লয়ের দিকে গেল। সেখানে তাদের স্বাগত জানাতে আসা ব্যক্তি আর কেউ নয়, সেই লেজেন্ডারি সোডোমান, যিনি একসময় আর্চ বিশপ ছিলেন এবং 10 বছর আগে ডেমন কিংকে হারানোর হিরোদের টিমের অংশ ছিলেন। এখন তিনি দেবীয় নির্দেশনায় সেবা করার জন্য তলোয়ার ফেলেছেন এবং ওয়াটার সিটিতে বিশ্বাসের নেতৃত্ব সামলাচ্ছেন। যখন প্রিস্টেস সেই লেজেন্ডারি ওয়ারিয়ারকে দেখল, তার অনুভূতি লুকানো গেল না। সে পুরো মন দিয়ে স্বাগত জানালো। কিন্তু গোবলিন স্লেয়ার মনে করল এই দীর্ঘ আনুষ্ঠানিক কথাবার্তা সময় নষ্ট করছে, তাই সে সরাসরি মূল বিষয়ে আসতে চাইল। চর্চা সম্প্রতি ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনার দিকে চলে গেল। একজন তরুণী আহত এবং টর্চার্ড অবস্থায় পাওয়া গিয়েছিল। গোবলিন স্লেয়ার তার আঘাত ভালোভাবে পরীক্ষা করে কালপিটকে চিনতে চেয়েছিল, কিন্তু হাই এলফ তাকে থামালো। ভয় পাচ্ছিল যে হয়তো সে কঠোরভাবে আচরণ করবে। আগামী দিনগুলোতে মহিলাদের লাপ্তা হওয়া, তাদের ওপর আক্রমণ এবং নির্যাতনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেতে লাগল। পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে গেল যখন একজন অ্যাডভেঞ্চার একজন ভিকটিমকে বাঁচালো এবং সবাই জানতে পারল যে কালপিট কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন স্পিরিট। দীর্ঘ আলোচনা শেষে দলের সিদ্ধান্ত হল যে ওয়াটার সিটির নিচে গোবলিনরা তাদের ঘোঁসলা তৈরি করেছে। সোডওমানও এই বিষয়টি নিশ্চিত করলেন এবং বললেন যে তিনি আগে অনেককে খতিয়ে দেখতে পাঠিয়েছিলেন, কিন্তু কেউই ফিরে আসেনি। এই বিশৃঙ্খলার মধ্যে
সোড ওমান পানির ঢেউয়ের মাঝে হঠাৎ একটি রহস্যময় সুর শুনলেন। সেই গানের প্রতিটি শব্দ এমন লাগছিল যেন কেউ সরাসরি গোবলিন স্লেয়ারের জন্যই লিখেছে। গোবলিন স্লেয়ার নিজে এই ব্যাপারে কিছুই জানত না, কিন্তু সোড ওমান অনুভব করলেন এই ওয়ারিয়ারই শহরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। তাই তিনি তার কাছে সাহায্যের অনুরোধ করলেন। তবে গোবলিন স্লেয়ার তার শুকনো ড্রাই স্বভাবের কারণে কারো প্রশংসা বা আবেগপূর্ণ কথায় প্রভাবিত হননি। তিনি শুধু এক বাক্যে বললেন, আমি পৃথিবীর নিচে লুকিয়ে থাকা প্রতিটি মনস্টারকে শেষ করে দেব। এই ঠান্ডা সরাসরি উত্তর শুনে সোড ওমান কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে গেলেন। বুঝতে পারছিলেন না রিলিফ অনুভব করা উচিত নাকি ভয়। এরপর অ্যাডভেঞ্চার গ্রুপ সিভার সিস্টেমে নামার জন্য বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে শুরু করল। কেউ জিজ্ঞেস করল, তাহলে সেনা গোবলিনদের বিরুদ্ধে কেন পাঠানো হয়নি? সরাসরি উত্তর ছিল, সেনা সবসময় গোবলিনদের লো লেভেল ক্রিচার মনে করে এবং ডেমন লর্ডের প্রধান সৈন্যদের দিকে মনোযোগ দেওয়াটাই বেশি জরুরি মনে করে। এই কারণেই সোড ওমান সিভারের পুরো মানচিত্র তৈরি করে গোবলিন স্লেয়ারের দলের হাতে তুলে দিলেন। রওনা দেওয়ার ঠিক আগে সোড ওমান প্রিস্টেসকে থামালেন এবং জিজ্ঞেস করলেন, তোমার কি ভয় লাগে এমন প্রাণীদের সামনে দাঁড়াতে যারা মানুষের রূপ নেয় কিন্তু পশুর চেয়েও বেশি নিষ্ঠুর? প্রিস্টেস ধীরে ধীরে মাথা নাড়ালেন এবং বললেন, যতদিন গোবলিন স্লেয়ার আমার সঙ্গে আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ও মোকাবিলা করা সম্ভব। অন্ধকার ও ভিজা টানেলের নিচে সবকিছু দ্রুতই প্রত্যাশার বাইরে হয়ে গেল। গভীরভাবে নামার আগেই গ্রুপকে অনেক গোবলিনের আক্রমণের মুখোমুখি হতে হলো। এইবার আর্চার আগের মতো উদাসীন ছিল না। তিনি প্রতিটি তীর ব্যবহার করার পর তা ফিরে নেওয়ার দিকে খেয়াল রাখছিলেন, যাতে মাঝে মাঝে রিসোর্সের ঘাটতি না হয়। চারপাশের অনেক স্টোন ওয়াল গ্রুপকে পিছন থেকে আক্রমণ থেকে কিছুটা রক্ষা করল। কাউন্টার মেজার নিয়ে আলোচনা চলাকালীন হঠাৎ উপরের পানি বাড়তে লাগল, যা কোনো অস্বাভাবিক ঘটনার ইঙ্গিত দিল। পরে জানা গেল গোবলিনদের একটি দল নৌকো ব্যবহার করে তাদের কাছে পৌঁছেছে এবং ক্রমাগত লুকানোর জায়গায় তীর ছুটছে। প্রিস্টেস সঙ্গে সঙ্গেই তীরের বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে একটি ম্যাজিক শিল্ড তৈরি করলেন। ঠিক তখনই গোবলিন স্লেয়ার বিদ্যুতের গতিতে একটি ড্যাগার ছুড়ে দিলেন এবং তা শত্রু লিডারের মাথায় ঢুকে গেল। শত্রুকে ট্রান্সপোর্ট ব্যবহারের সুযোগ না দেওয়ার জন্য লিজার্ড প্রিস্টকে নৌকায় ছেদ করার নির্দেশ দেওয়া হয়। তবে এতে জল উপরে উঠে পুরো টানেল ভর্তি হয়ে যেত, তাই পরিকল্পনাটি বাতিল করা হলো। এর পরিবর্তে গোবলিন স্লেয়ার এমন একটি অস্ত্র ব্যবহার করলেন যার প্রত্যাশা খুব কম লোক করেছিল, একটি স্পাইসি পাউডারের জার। তিনি তা সরাসরি গোবলিনদের উপর নিক্ষেপ করলেন এবং তারা অচেতন হয়ে গেল। সঙ্গে সঙ্গে লিডার প্রিস্টের সাহায্যে সমন করা তলোয়ার দিয়ে তিনি সরাসরি ক্লোজ কম্ব্যাটে ঝাঁপিয়ে পড়লেন। ঠিক তখন লিজার্ড প্রিস্ট দ্রুত হস্তক্ষেপ করে তার লম্বা শক্তিশালী লেজ দিয়ে অনেক শত্রুকে পানিতে ঠেলে দিল। ভারী বর্মধারী গোবলিনরা সহজেই পানিতে ডুবে গেল, ফলে গ্রুপকে অনেক খাটুনি করতে হলো। দূর থেকে আর্চার ধারাবাহিকভাবে তার অ্যাকিউরেট তীর দিয়ে শত্রুর ডিফেন্স ভাঙছিল, ফলে তাদের সংখ্যা দ্রুত কমছিল। একটি তীর পথভ্রষ্ট হয়ে প্রায় আঘাত করতে যাচ্ছিল, কিন্তু প্রিস্ট সময়মতো একটি হোলি শিল্ড দিয়ে তা থামিয়ে দিল। অবশেষে সামান একটি বিশাল রক সামন করলেন, যা গোবলিনদের নৌকা ভেঙে দিল এবং গ্রুপের সফল কাউন্টার অ্যাটাক সম্ভব হল। কিন্তু খুশি হওয়ার আগেই যে কোনো গোবলিনের চেয়েও অদ্ভুত একটি প্রাণী হাজির হল। এক বিশাল মিউটেড সাদা কুমির হঠাৎ প্রকট হল, যা পানিতে লড়াই করা প্রায় সব মনস্টারকে গিলে ফেলল। অ্যাডভেঞ্চার গ্রুপের কাছে পালানোর ছাড়া আর কোনো উপায় ছিল না। পিছন ফিরে যাওয়ার পথে তারা আরও একটি বড় নৌকা দেখল, যাতে আগের গ্রুপের চেয়ে বেশি গোবলিন ছিল। এই বিপজ্জনক পরিস্থিতিতে গোবলিন স্লেয়ার একটি অতি সাহসী পরিকল্পনা করলেন। তিনি প্রিস্টেসকে অনুরোধ করলেন ম্যাজিক দিয়ে সাদা কুমিরের লেজে একটি ছোট লাইট স্পট তৈরি করতে। বছরের অভিজ্ঞতা থেকে তিনি জানতেন গোবলিনরা প্রায়ই লাইট সোর্সের পিছনে চলে যায়। পরিকল্পনা ঠিক তেমনই কাজ করল যেমন তিনি অনুমান করেছিলেন। মিউটেড কুমির অবিলম্বে সেই বোকা গোবলিনদের জন্য একটি প্রাণঘাতী ফাঁদ হয়ে দাঁড়ালো, যারা ওই ডেডলি ট্র্যাপ শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল। প্রথম স্কাউটিং মিশনের পরেই গোবলিন স্লেয়ারের সন্দেহ জেগে উঠল। সে নিশ্চিত ছিল যে শোর সিস্টেম গোবলিনদের থাকার জন্য প্রাকৃতিক পরিবেশ নয়, কারণ যদি তারা সত্যি সেখানে দীর্ঘ সময় থাকত তাহলে কোনো ক্রিচারই এত বিশাল মনস্টার তাদের প্রতিবেশী হয়ে থাকা সত্ত্বেও নৌকা ব্যবহার করে সামনে যাওয়ার সাহস পেত না। সব ইঙ্গিত দিচ্ছিল যে এইসবের পেছনে অবশ্যই কেউ একটা মাস্টার মাইন্ড আছে, যে গোবলিনদের বড় কোনো ষড়যন্ত্রের টুলস হিসেবে ব্যবহার করতে চাইছে। প্রিস্টেস সবাইকে পাবলিক বাথহাউসে বিশ্রাম করার জন্য আমন্ত্রণ করার আইডিয়া দিলেন, যদিও বেশিরভাগ অ্যাডভেঞ্চারার তা এড়াতে নানা ধরনের অজুহাত দিল। এর মধ্যে অনেকেই মনে করল যে বরং ট্যাব ফিরে গিয়ে অ্যালকোহল পান করা ভালো। গোবলিন স্লেয়ারও অনুপস্থিত ছিল, কারণ সে তার কাউগাল প্রেমিকাকে চিঠি পাঠাতে ফার্মে যাচ্ছিল। একা পরে প্রিস্টেস নিজেকে হট ওয়াটার টাবে রিল্যাক্স করতে শুরু করলেন, নিজের শরীরকে বিশ্রাম দিতে দিতে এক অ্যাডভেঞ্চার হিসেবে তার প্রাথমিক স্মৃতিগুলো মনে করলেন। জীবন মরণের বিপদে যখন গোবলিন স্লেয়ার সময়মতো তাকে বাঁচিয়েছিল, এই স্মৃতিগুলো এখনও তার মনে গভীরভাবে খোদাই হয়ে আছে। তাদের আত্মা পানিতে ভাসিয়ে দিচ্ছিল, তখনই হঠাৎ এক অদ্ভুত নারী প্রবেশ করল। তার আকর্ষণীয় রূপ, আলাদা অরোরা এবং পাতলা দেহ দেখে প্রিস্টেস স্তম্ভিত হয়ে গেলেন। এটি কেউ আর নয়, সোয়ার্ড মেইডেন, যাকে প্রিস্টেস দীর্ঘদিন ধরে ফিমেল প্রিস্টদের মধ্যে একটি আদর্শ মনে করতেন। কাছ থেকে দেখার সময় প্রিস্টেস দেখতে পেলেন সোয়ার্ড মেইডেনের পিঠে অসংখ্য দাগ, যা তার অতীতের ভয়ানক
ভয়ানক গোবলিন স্পিসিসদের সঙ্গে লড়াই করার সময় প্রাপ্ত ব্যথার স্মৃতি। কোনো দ্বিধা ছাড়াই সোয়ার্ড মেইডেন খুলে বললেন সেই মুহূর্তের কথা যখন মনস্টাররা তার ওপর হামলা করেছিল তার কিছু ভুলের কারণে। যদিও প্রিস্টেস তাকে দোষ দেওয়ার বা সহানুভূতি দেখানোর পরিবর্তে নম্রভাবে তার স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইলেন এবং বাইরে থাকা ভিড় থেকে পুরোপুরি আলাদা একটি সদয় হৃদয় এবং বিনয় প্রদর্শন করলেন। বাথ হাউস থেকে বেরোনোর আগে সোয়ার্ড মেইডেন এমন কিছু বললেন যা প্রিস্টেসের মনে বারবার চিন্তার জন্ম দিচ্ছে। এটি ইঙ্গিত যে একদিন সোয়ার্ড মেইডেন অদৃশ্য হয়ে যেতে পারে এবং এমন একটি শূন্যতা রেখে যেতে পারে যা পূরণ করা সম্ভব নয়। এই কথায় সোয়ার্ড মেইডেনের সেই ভয়ানক গোবলিন স্পিসিসের হাতে পাওয়া অনেক কষ্ট এবং ব্যথার অভিজ্ঞতার গল্প ফুটে উঠছে। ওয়াটার সিটির গিল্ড হলে হিউম্যান এইজানের মধ্যে সব মানুষের কৌতূহলের কেন্দ্র হয়ে উঠল এক গ্রিন হেড এলফের কারণ, যিনি খুব কমই দেখা যেতেন। যদিও সে কিছু বলছিল না, তার মুখে সেই সব পুরুষের প্রতি ঘৃণা স্পষ্ট ফুটে উঠছিল যারা শুধু ব্যবহারহীন জোরে কথা বলেই সময় নষ্ট করতে ভালোবাসে। এখানে আসার মূল উদ্দেশ্য ছিল জানতে গোবলিন স্লেয়ার কি বাড়িতে চিঠি পাঠিয়েছে কিনা। তবে হেলমেট পরা ওয়ারিয়র চুপচাপ মিশন বোর্ডের দিকে তাকিয়েছিল, যেন কোনো অস্বাভাবিক কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। এই জায়গায় বড় একটি শিবা নেটওয়ার্ক থাকলেও র্যাটসের ধ্বংস সংক্রান্ত কোনো মিশন ছিল না। এতে তার সন্দেহ আরও বাড়তে লাগল। নতুন দিন শুরু হওয়ার আগে গোবলিন স্লেয়ার আর আর্কার মার্কেটে ট্রাভেলের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দাঁড়ালো। পরের সকালে যখন তারা এভার সিস্টেমের এন্ট্রান্সে একত্রিত হল, সবাই সেই জিনিসটি দেখে চমকে উঠল যা সে এনেছে। একটি ছোট্ট ক্যানারি পিঞ্জলে সাবধানে রাখা। এটা কোনো সাধারণ পাখি ছিল না, বরং বিষাক্ত গ্যাস শনাক্ত করার একটি টুল। প্রাচীন খনিরা এমন পাখি ব্যবহার করত দূষিত বাতাসের সতর্ক বার্তা দেওয়ার জন্য। গোবলিন স্লেয়ার এই জ্ঞানটি একজন পুরনো মাইনার থেকে শিখেছিল এবং এখন সে এটি এই মিশনে ব্যবহার করল, কারণ সে সন্দেহ করছিল এখানে গোবলিনদের পেছনে যারা আছে তারা তাদের বিষ ব্যবহার করতে শিখিয়েছে। পরিকল্পনা ছিল উপরের দিকে এবং গভীরে গিয়ে সেই আসল মাস্টারমাইন্ডকে খুঁজে বের করা, যিনি ভূতদের ঝুড়ি নিয়ন্ত্রণ করছে, যাতে হঠাৎ করে বিপদ না ঘটে। গ্রুপের উদ্দেশ্য প্রথমে লিডারকে মারাই ছিল, যাতে ক্রেচারদের পুরো সংগঠন ভেঙে যায়। মানচিত্র অনুসরণ করে টিম একটি প্রাচীন রুইন পেল, যা প্রায় 4 শতাব্দী আগে বিদ্যমান ছিল, দেবতার যুগের যোদ্ধাদের বিশ্রামস্থল। যদিও এই এলাকাটির আর্কিটেকচার গুরুতর এবং প্রাচীন রূপ ধারণ করেছিল, গোবলিন স্লেয়ার এর ঐতিহাসিক মানে কোনো আগ্রহ দেখায়নি। তার একমাত্র প্রাথমিকতা সবসময় ভূতদের ধ্বংস করা। এই ধ্বংসাবশেষ অত্যন্ত জটিলভাবে তৈরি, গোথানো করিডোর, বন্ধ পাথরের দরজা, এমন রাস্তা যা যে কোনো অজানা প্রাণীকে বিভ্রান্ত করতে পারে। যারা ভুলবশত ভিতরে প্রবেশ করত তারা তাদের এনার্জি নষ্ট করে ধীরে ধীরে অন্ধকারে মারা যেত। এখন সেই পবিত্র স্থান ভূতদের নেস্টে পরিণত হয়েছে, যা বিপদ আরও বাড়িয়ে দিয়েছে। যখন দল এক বিশাল দরজার সামনে থামল, যা যেন কোনো পরিকথার মতো লাগছিল, আর্কারের মনে এক ট্র্যাপের সন্দেহ হল। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর গোবলিন স্লেয়ার দরজার ওপর অস্বাভাবিক কিছু চিহ্ন দেখল এবং দেরি না করে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিল। সে পুরো শক্তি দিয়ে দরজায় লাথি মেরে খুলে দিল। ভেতরে দেখা গেল এক একঘেয়েমি কোমরা, যেখানে এক মহিলার আকার বেঁধে রাখা ছিল। দৃশ্যটা দেখে প্রিস্টেস সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করতে দৌড়াল, কিন্তু আসলেই সেটা ভূতদের বোনা এক জটিল ট্র্যাপ ছিল, যেখানে বিকৃত এক শুকনো কঙ্কাল বিছানা হিসাবে রাখা ছিল। দল যখন ভিতরে পৌঁছাল, তখন রাক্ষসরা দরজা বন্ধ করে পুরো কক্ষে বিষাক্ত গ্যাস ছড়াতে শুরু করল। এখন পরিস্থিতি খুবই সংকটাপন্ন। দল পুরোপুরি বিচ্ছিন্ন ছিল এবং বাইরে ঝুঁকিপূর্ণ প্রাণীদের ঘিরে ছিল। তবুও নিজের থরো প্রিপারেশনের জন্য পরিচিত গোবলিন স্লেয়ার হাল ছাড়তে রাজি ছিল না। সে প্রত্যেক সদস্যকে একটি বিশেষ কয়লার টুকরো দিল, যা মাস্কে ফিল্টারের মতো ব্যবহার করলে বিষাক্ত গ্যাসের প্রভাব কমানো যেত। তারপর সে সামানকে চুনাপাথর আর জ্বালানো মাটির ব্যাগ ধরিয়ে দিল। যখন এই মিশ্রণ মেশানো হলো, তখন সেটা কংক্রিটে পরিণত হলো এবং গ্যাসের প্রবেশপথ বন্ধ হলো। পরিস্থিতি স্থিতিশীল হতেই দল সুযোগ নিল, এক প্রাচীন পাথরের তাঁবু তুলে প্রবেশপথ বন্ধ করল। এর ফলে ভূতদের পৌঁছানোর সুযোগ সীমিত হল। জাদুকরের মনোবল শেষ হলেও সে হাল ছাড়ল না, পেছন থেকে পাথর ফেলে সাপোর্ট দিতে লাগল। এই সময়ে লিজার্ড প্রিস্ট এবং প্রিস্টেস সবুজ চামড়ার প্রাণীদের থামাতে একটি স্কেলিটাল ড্র্যাগন এবং ডিফেন্সিভ স্পেল স্টেকে সাহায্য করল। হঠাৎ পরিবেশ অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গেল। সম্ভবত বাইরে ছড়ানো গ্যাস কিছু ভূতকে প্রভাবিত করেছিল, কিন্তু আসল আক্রমণ এখনও বাকি। কিছুক্ষণে আবার গোবলিনদের ঢেউ উঠল এবং ধারাবাহিক আক্রমণ শুরু করল। তাদের নেতৃত্বে ছিল এক বিশাল গোবলিন চ্যাম্পিয়ন, একটি প্রাণী যার শক্তি অনেক প্ল্যাটিনাম র্যাঙ্কের অ্যাডভেঞ্চারের সমান। প্রিস্টেস ধারাবাহিকভাবে শিল্ড ধরছিল, তবে চাপের কারণে তার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল।
গোবলিন স্লেয়ার সঙ্গে সঙ্গে ফ্রন্টলাইনে পৌঁছাল এবং তার অভিজ্ঞতা ব্যবহার করে একে একে অনেক শত্রুকে খতম করল। কিন্তু আসল ঝুঁকি এখনও চ্যাম্পিয়নই ছিল। স্লেয়ার পাশের পড়ে থাকা তলোয়ার তুলে মারার চেষ্টা করল, কিন্তু শত্রু ছিল চতুর। সে আরও একটি গোবলিনকে ঢাল হিসেবে ধরে এবং তারপর লোহা রড দিয়ে পিছন থেকে আঘাত করে গোবলিন স্লেয়ারকে পাথরের দেয়ালের সঙ্গে ধাক্কা মেরে দিল। তার মুখ থেকে রক্ত ঝরতে লাগল, যা দেখে প্রিস্টেসের মন ভেঙে গেল। তার ডিফেন্সিভ জাদু দুর্বল হয়ে পড়ল এবং পুরো দল চারপাশে ঘিরে গেল। গোবলিন চ্যাম্পিয়ন সরাসরি প্রিস্টেসের দিকে এগোতে লাগল। ভয়ে তার পায়ে কাঁপুনি শুরু হল। সে মেয়েটিকে ধরে উপরে তুলল এবং তার বাহুতে জোরে কামড় দিয়ে দিল। তার চিৎকার পুরো ঘরকে কাঁপিয়ে দিল। এই দৃশ্যই গোবলিন স্লেয়ারকে অজ্ঞান থেকে বের করে এনেছিল। ভিতরে ওঠা ভয়েসকে উপেক্ষা করে যে আর কিছু করা যাবে না, সে চুপচাপ দাঁড়ালো। সে দ্রুত একটি হিলিং পোশন খেয়ে ব্যাটেলফিল্ডে ঝাঁপ দিল। তার আয়রন শিল্ড দিয়ে সেই গোবলিনকে ধ্বংস করল যে প্রিস্টেসের জীবন নেবার চেষ্টা করছিল। তারপর সে স্কেলিটনের থেকে পড়ে থাকা উইক তুলে তার চুল ব্যবহার করে গোবলিন চ্যাম্পিয়নের ঘাড়ে গ্যারেট বানিয়ে জড়িয়ে দিল। ক্রমাগত টানতে টানতে সে থামল না যতক্ষণ না প্রতিদ্বন্দ্বীর শ্বাস থেমে গেল। এই সময়ে অন্যান্য সদস্য ধীরে ধীরে নিজেদের মুক্ত করল এবং লড়াইয়ে যোগ দিল। শেষ পর্যন্ত গোবলিন চ্যাম্পিয়ন মারা গেল। বাকি গোবলিনদেরও মিলিতভাবে তারা শেষ করল। তবে কিছুক্ষণের জন্য সব শান্ত হলেও পুরো দল জানত যে তাদের ভাগ্য শুধুই স্লেয়ারের চূড়ান্ত প্রচেষ্টার ওপর নির্ভর করছিল। তার চোখের জ্বলন্ত রাগ দেখে বাকি গোবলিনরা পিছিয়ে গেল। কিছু বাকি থাকা সঙ্গীর সঙ্গে দল রিট্রিট করে অস্থায়ীভাবে সেই মৃত্যুর ফাঁদ থেকে বের হতে পারল। গোবলিন স্লেয়ার প্রিস্টেসের কাছে বসে তাকে শান্ত করল, যে এখনও গভীর মানসিক ট্রমা কাটাচ্ছিল। লিজার্ড প্রিস্ট তার ঘা সাময়িকভাবে চিকিৎসা করল, কিন্তু আরাম বেশিক্ষণ স্থায়ী হল না। অতিরিক্ত রক্তক্ষয়ের কারণে গোবলিন স্লেয়ার আবার জমির ওপর পড়ে গেল। সেই মৃত্যুর মুহূর্তে তার মন হঠাৎ করে শৈশবের স্মৃতিতে ভরে গেল। সে নিজেকে একটি দুর্বল ছেলেবেলার রূপে দেখল, যে দুষ্টু রাক্ষসদের হাত থেকে নিজের বোনকে বাঁচানোর সাহসও দেখাতে পারেনি। যখন তার চোখের সামনে তার বোনের সেই ছবি ভেসে উঠল, যাকে ওই দুষ্টু ক্রিয়েচাররা খেলনা হিসেবে ব্যবহার করছিল, তখন তার অপরিপক্ক আত্মা ফ্লেমের মতো জ্বলতে লাগল, লজ্জা আর পশ্চাতাপের মিশ্রণে। এই ভয়ঙ্কর মুহূর্তে হঠাৎ একটি রহস্যময় শিক্ষক আসলো, যে একসময় ডার্ক সাওয়ারসার ছিল। সে শুধু একজন ব্যাটেল গাইডই ছিল না, একই সাথে অওয়েকেনিংয়ের বীজ বপন করছিল। সে সেই ছোট ছাত্রের মুখে মুঠো ভরে বরফ ছুড়ে দিল, যাতে সে তার ভয়ের মুখোমুখি হতে পারে। সেই অদ্ভুত ট্রেনিং সেশনে একটা চ্যালেঞ্জ রাখা হয়েছিল। এমন প্রশ্ন উপস্থাপন করা হয়েছিল যা সহজ মনে হলেও গভীর অর্থে পূর্ণ ছিল। ভুল উত্তর দিলে মনে হতো যেন মাথায় বরফের শার্ট পড়ছে। প্রথম প্রশ্নটি সেই জিনিসের সঙ্গে সম্পর্কিত ছিল যা সব সময় তাদের পিছনে লুকিয়ে থাকে, যারা খুব শক্তিশালী নয়। গোবলিন স্লেয়ার উত্তর দিল মৃত্যু। ভাগ্যক্রমে উত্তরটি সঠিক ছিল, কিন্তু শেষ প্রশ্নের জন্য শিক্ষক আরও কঠিন পরীক্ষা রাখলেন। সে তার ব্যাগে কি নিয়ে যাচ্ছে? এই প্রশ্নটি এক ধরনের রহস্য হিসেবে রয়ে গেল। তবে শিশুটিকে শেষ পরামর্শ ছিল সবকিছুতে সুপারফিশিয়াল বোঝাপড়া অর্জন করতে হবে। স্মৃতিতে ভরা সেই স্বপ্ন থেকে জেগে গোবলিন স্লেয়ার দেখল তার শরীরে কড়া করে বাঁধা বেরি লাগানো আছে। তার পাশে প্রিস্টেস গভীর ঘুমে পড়ে আছে, তার কাপড় পুরোপুরি ওঠানো। স্লেয়ার ধীরে ধীরে সেই মেয়ের নরম শরীরের উপর কম্বল টেনে দিল এবং তারপর বিছানা ছেড়ে এক কোণে বসে গেল। কিছুক্ষণের মধ্যেই সর্ড মেডেন সেখানে এলো। সেই উচ্চ পদস্থ প্রিস্টেস তাজা অভিজ্ঞতা সম্পর্কিত কিছু প্রশ্ন তুলল, যেখানে তিনজন একই বিছানায় পোশাক ছাড়া শুয়ে আছে। তার মধ্যে কোনো আলাদা অনুভূতি হলো কি? কিন্তু গোবলিন স্লেয়ারের মতো দৃঢ় ইচ্ছাশক্তির মানুষের জন্য এটি শুধুই একটি ট্র্যাডিশনাল ম্যাজিক্যাল ট্রিটমেন্টের চেয়ে বেশি কিছু ছিল না, কারণ অন্যদের সঙ্গে ঘনিষ্ঠতা সেই ভাঙা আত্মাকেই হিল করতে পারে। তারপর সর্ড মেডেন তার ট্র্যাজিক গল্প বলল। সে জানালো যে অনেক বছর আগে ক্রুয়েল স্পিরিটস তাকে ধরে ফেলে এবং তার মর্যাদা থেকে শুরু করে বেঁচে থাকার ইচ্ছা পর্যন্ত সব ছিনিয়ে নেয়। হতাশার গভীরে এক ছেলের অস্পষ্ট ছবি, যে আর্মার পরেছিল, তার স্মৃতিতে ভেসে উঠল। দুষ্ট স্বপ্নের মধ্যে সেই অস্পষ্ট ফিগার তাকে মনে থাকল। সে ভেতরে ভেতরে ভাবল, ও কি সত্যি আমাকে বাঁচাতে এসেছে? এবং তারপর চুপচাপ সেখান থেকে চলে গেল। এই সময় প্রিস্টেস তার পরিস্থিতি বুঝতে পেরে লজ্জায় জেগে উঠল। যদিও গোবলিন স্লেয়ার চুপচাপ তার ক্ষত পরীক্ষা করল, যাতে কোনো বড় জটিলতা না হয়। সেই মুহূর্তের পর বাকি সঙ্গীর দল ভেতরে এলো, তাদের সাথীকে দেখতে, যে মৃত্যুর প্রান্ত থেকে ফিরে এসেছে। সকলকে জীবিত দেখে তাদের মনটা শান্ত হল। পরে হালকা খাওয়ার সময় সবাই পুরনো প্রতিশ্রুতি অনুযায়ী একসাথে বসে খেতে লাগল। তারপর তাদের পরবর্তী টার্গেট হল আন্ডারগ্রাউন্ড শুয়ার। সেখানে এক ভূতের যোদ্ধা তার বাকি চোখ দিয়ে লুকিয়েছিল। এলফ, ডোয়ার্ফ আর লিজার্ড ম্যান একসাথে সিদ্ধান্ত নিল সামনে যাচাই বাছাই করার, যাতে গোবলিন স্লেয়ার আর প্রিস্টেস একদিন বিশ্রাম নিতে পারে। প্রথমবারের মতো গোবলিন স্লেয়ার তার সাথীদের প্রতি সত্যি ট্রাস্ট দেখিয়েছিল। অস্ত্রের চেক করার সময় প্রিস্টেস চেষ্টা করল তার সাথে কথা বলার, কিন্তু স্লেয়ার শুধু ছোট ছোট এবং ঠান্ডা বাক্যেই উত্তর দিল।
এমনভাবে যে মেয়েটি চাইল তাকে তার স্যান্ডেল দিয়ে মারার। তবুও সে প্রতিশ্রুতি দিল যে সে তার কথাবার্তার ধরন বদলাবে, যাতে প্রিস্টেস কম অদৃশ্য মনে করে। দুইজন এক ব্ল্যাকস্মিথের দোকানে গেল। প্রিস্টেস ভাবল তার চেইন মেল আর্মার ঠিক করাতে। যদিও লোহারি নতুন আর্মার নেওয়ার পরামর্শ দিল, সে জিদ করল পুরানোই রাখবে। পরে লোহারি বুঝল যে তার গ্রাহক একজন সিলভার র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার, যে গোবলিনদের বিরুদ্ধে তার আবেশের জন্য পরিচিত। তখন দোকানের পরিবেশ হঠাৎ টেনশনে চলে গেল। গোবলিন স্লেয়ার আর্মার দ্রুত ঠিক করানোর জন্য বড় অঙ্কের টাকা দিল এবং পরে একটি নতুন তলোয়ারও কিনল। ফার্জের বাইরে বের হয়ে তারা শহরের ভিড় ঝকঝকে রাস্তায় পৌঁছল। সেখানে একটি স্টল ছিল, যেখানে বিদেশ থেকে আনা এক স্পেশাল মিষ্টি বিক্রি হচ্ছিল। পাথরের বাটিতে ক্রিমি লেয়ার গলে থাকা দেখে প্রিস্টেস উৎসাহী হয়ে উঠল। দুজনে সেটি টেস্ট করল। বিক্রেতা জানালো এটি ফায়ার আর ওয়াটারের মিশ্রণে তাজা দুধ মিশিয়ে তৈরি করা সফট ক্রিম। সূর্যাস্তের সময় দুজনে সিঁড়িতে বসে মিষ্টি খেতে লাগল এবং তাদের অতীত ও ভবিষ্যতের যাত্রা নিয়ে গল্প করতে লাগল। সেই শান্ত মুহূর্তে স্লেয়ার একটি গল্প বলল, কিভাবে ছোটবেলায় সে এত ভয় পেত যে তার বোন আর শৈশবের বন্ধুর সাহস থাকা সত্ত্বেও এক ব্যারেন ল্যান্ড পার করার সাহস করতে পারত না। কিন্তু সেই অবমাননার প্রেরণায় সে শেষমেশ সেই জমি পার হল, কেউকে প্রমাণ করার জন্য নয়, বরং নিজেকে নিজের সীমার বাইরে নিয়ে যাওয়ার জন্য। স্লেয়ার প্রিস্টেসের সাথে থাকার ব্যাপারে প্রশংসা করেছিল, কিন্তু বলল যে সে অন্য কারোর জন্য নিজের জীবন ঝুঁকিতে না ফেলে। প্রিস্টেস উত্তর দিল তার পছন্দ তার নিজের বিশ্বাস আর ইচ্ছা থেকে, কোনো পুরুষের প্রত্যাশা থেকে নয়। সে তাড়াতাড়ি বাকি ক্রিম খেয়ে ফেলল আর দুজনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে আগে স্লেয়ার যে বিশেষ অর্ডার দিয়েছিল সেটা ব্যবসায় সংঘের একজন পরিচিতের মাধ্যমে পৌঁছে গেল। ডেলিভারি দেওয়া লোকটা অবাক হয়ে গেল যে এত দূর থেকে শুধু লুব্রিকেশনের জন্য কিছু মাঙানো হয়েছে। কিন্তু গোবলিন স্লেয়ার জানত অন্ধকার থেকে বের হওয়া মনস্টারদের সঙ্গে লড়াই করার সময় ছোট ছোট জিনিসও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে সেই পুরনো ক্ষেতে বৃদ্ধ চাচা চিন্তা প্রকাশ করল যে কখনো গোবলিনদের অবস্থা বদলে যেতে পারে, কিন্তু তার ভাতিজি নিশ্চিত ছিল যে তার বিশেষ বন্ধু ফিরবে, কারণ এটাই তার একমাত্র ঘর। দলের সঙ্গে ফিরে এসে সবাই পুরো তথ্য জোগাড় করল, আর তারপর প্রাচীন ধ্বংসাবশেষে আরও গভীরে চলে গেল। এইবার গোবলিন স্লেয়ার সাথে নিয়ে এসেছে গান পাউডার ভর্তি বড় থলে আর মশালগুলোর পরিবর্তে বিশেষভাবে তৈরি করা তেলের ল্যাম্প। খোঁজখবরের সময় দল দেখল যে সামনে একটি খুবই বিপজ্জনক প্রাণী রয়েছে, যা অদ্ভুত আকারের চোখের মতো। প্রিস্টেস যখন একটি পাথর ছুড়ল, তাৎক্ষণিকভাবে প্রাণীটি একটি এনার্জি বিম ছুড়ল, যা পাথরের দেয়াল ধ্বংস করল। দলকে শুধু তার ধ্বংসাত্মক শক্তিই নয়, সেই বিকৃত মনস্টারের জাদু নিরপেক্ষ করার ক্ষমতাও সতর্ক করে তুলেছিল। গোবলিন স্লেয়ার যেমনটা সবসময় করে, এবারও এক চমৎকার পরিকল্পনা করল। প্রথমে তার দৃষ্টি এড়াতে তীর ব্যবহার করো, তারপর শ্যামানকে মদ দিয়ে বিভ্রান্ত করো, আর এরপর সবাই সুযোগ পেলে দ্রুত পেছনে চলে যাবে। এদিকে সে চুপচাপ পুরো কক্ষে সূক্ষ্ম গন পাউডার ছড়িয়ে দিল, যা বন্ধ জায়গায় সক্রিয় হলে বোমার মতো কাজ করবে। প্রিস্টেস সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষার ভূমিকা পালন করল। সে একটি ম্যাজিক্যাল ব্যারিয়ার তৈরি করে বের হওয়ার রাস্তা বন্ধ করল, ফলে মনস্টারকে কেবল গন পাউডার ভর্তি জায়গায় কাজ করতে বাধ্য করা হলো। এই পরিকল্পনা চরমে পৌঁছালো যখন মনস্টার একটি এনার্জি রে ছুড়ল, যা ভিতরে থাকা স্কেলিটন ড্র্যাগনের সঙ্গে ধাক্কা খেল এবং বিশাল বিস্ফোরণ ঘটল। এর ফলে চোখ বিশিষ্ট মনস্টার তার নিজের শক্তিতে ধ্বংস হয়ে গেল, আর একটি সাধারণ আইডিও এক মৃত্যু ফাঁদে পরিণত হল। কিন্তু এর ঠিক পরেই তাদের মনোযোগ চলে গেল সেই প্রাণীর অবশিষ্টাংশের দিকে নয়, বরং প্রাচীরের দিকে ঝুলে থাকা একটি প্রাচীন আয়না দেখল। দেখতে সাধারণ আয়নার মতো হলেও তা থেকে একটি বিশেষ রহস্যময় অরোরা বের হচ্ছিল। বাইরে থেকে সেই আয়নাকে কোনো সাধারণ সাজসজ্জার জিনিস মনে হচ্ছিল না, কিন্তু যখন প্রিস্টেস ভুলবশত তার সারফেসে হাত দিল, তখন একটি অবাক করা ছবি সামনে এলো, যা অন্য পাশে যা ঘটছিল তা দেখাচ্ছিল। সেখানে একটা ঘোস্ট কমিউনিটি বাস করত। তারা যেসব অদ্ভুত বোর্ড ব্যবহার করত তা নিঃসন্দেহে একটি বিরল আর্টিফ্যাক্ট ছিল, যা ব্যবহারকারীদের নির্দিষ্ট একটা এলাকা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য স্পেশাল গেটওয়ে হিসেবে কাজ করত। এর মান যে কোনো স্ট্যান্ডার্ড মাপের বাইরে, কারণ এটি শুধু একটা প্রাচীন ধন নয়, বরং একটি লেজেন্ডারি ট্রেজার ছিল। তবে এর অস্তিত্বের মধ্যে অনেক গোপন রহস্য লুকানো ছিল। কেউ ইচ্ছেকৃতভাবে সেই মনস্টারদের এখানে সমান পাঠিয়েছিল, তাদের ট্রান্সপোর্ট মেথড ব্যবহার করতে সাহায্য করা হয়েছিল, এমনকি এটাকে রক্ষা করার জন্য একটা ভয়ঙ্কর ক্রিয়েচারেরও ব্যবস্থা করা হয়েছিল। সব দেখে বোঝা যাচ্ছিল পুরো পরিকল্পনাটা আগে থেকেই একটি স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। যদিও অসংখ্য প্রশ্ন এখনও উত্তরহীন রয়ে গিয়েছিল, কিন্তু এখন মাস্টারমাইন্ডের উৎস খোঁজার সময় ছিল না। আগে হওয়া বড় বিস্ফোরণ আশেপাশের ঘোস্টদের আকর্ষণ করেছিল, আর তাদের সংখ্যা ক্রমেই বাড়ছিল। হঠাৎ গোবলিন স্লেয়ারের মাথায় তার মাস্টারের শেখানো কথা মনে পড়ল, সদা মনে রাখো তোমার হাতে কি আছে। সে সঙ্গে সঙ্গে তার কাছে থাকা সব টুল রিভিউ করল এবং একটি রেসপন্স প্ল্যান তৈরি করল। পরিস্থিতি যতই টেনশন হোক না কেন, সে দৃঢ় সিদ্ধান্ত নিল যে এবার আর কখনো ট্র্যাপে ফাঁস হবে না।
দল দ্রুত শক্তিশালী ডিফেন্স লাইন তৈরি করল, যদিও আচারার তার আগে নিকট মৃত্যুর ঘটনার কথা মনে করে কিছুটা কাঁপছিল। এবার পুরো প্রিপারেশন তাকে কিছুটা সাহস দিতে সাহায্য করল। এরপর দলের প্রতিটি সদস্য তাদের বাকি থাকা ম্যাজিক্যাল পাওয়ার চেক করল। উইজার্ড শেষ স্পেল ক্রিটিক্যাল মুহূর্তের জন্য রেখেছিল। প্রিস্টেস নিজের হাতে কাজ নিলেন, দেয়াল থেকে আয়না সরানো এবং হাই এলফকে রক্ষা করার জন্য একটি ড্র্যাগন স্কেলেটন সমান করল। এদিকে সবুজ চুলের আচারারের কাজ ছিল দূর থেকে যত বেশি সম্ভব ঘোস্ট এলিমিনেট করা। যখন সব প্ল্যানিং শেষ হলো, ক্র্যাচার্সরা ঢেউয়ের মতো আক্রমণ করল। গোবলিন স্লেয়ার তার সঙ্গীদের ডিসরাপটিভ স্ট্রাইক দিয়ে সাহায্য করে লড়াই শুরু করল, যার ফলে হাই এলফ অনেকগুলো লক্ষ্যবস্তু একসাথে ধ্বংস করার দিকে মনোযোগ দিতে পারছিল। যদিও দল অনেক শত্রুকে স্লে করেছে, তবু শত্রুর সংখ্যা এতটাই বেশি ছিল যে বুকে চেপে বসে। আচারার অবিরাম তার শক্তি ঝাঁপিয়ে ব্যবহার করছিল, এমনকি তার বাহু প্রায় ব্যথা পেতে শুরু করেছিল। এই সময়ে পূজারী সমন করা ড্রাগন স্কেলেটন শত্রুর ছোড়া বহু বিষাক্ত তীর থামিয়ে দিল। যতই লড়াই তীব্র হচ্ছিল, হঠাৎ ঘোস্ট কঙ্কারারের উপস্থিতি দেখা দিল। সে এতটা হুলুস্থুল তৈরি করল যে গোবলিন স্লেয়ারকে সরাসরি তার সঙ্গে লড়াই করতে বাধ্য করল। সে অনেক সাধারণ ঘোস্ট কাটতে কাটতে এগিয়ে যাচ্ছিল আর আচারারের জন্য অ্যারো বের করার চেষ্টা করছিল। কিছু শত্রু ডিফেন্স লাইন ভেঙে বের হয়ে এলো, যার কারণে শ্যামান বাধ্য হয়ে তাদের মাথার উপর থেকে পাথর ছুঁড়ে থামাতে হলো। এটা দেখে যে প্রিস্টেস এখনও শুধু দেখছিল আর বেশি কিছু করছিল না, প্রিস্ট নাল সিদ্ধান্ত নিল আয়না সরিয়ে প্রিস্টেসকে সাহায্য করার। ঠিক তখনই ঘোস্ট কঙ্কারার তার অস্ত্র প্রোটাগনিস্টের দিকে ঘুরালো, কিন্তু সে দ্রুত ডজ করল এবং পিছিয়ে গিয়ে তাকে সেই জায়গায় ঠেলে দিল যেখানে আরও অনেক ঘোস্ট দাঁড়িয়েছিল। এইভাবে সে অনিচ্ছাকৃতভাবে নিজ সাথীদের ওপর আঘাত করল আর শত্রুর সংখ্যা অনেক কমে গেল। কিছুক্ষণ লড়াইয়ের পর প্রিস্ট আর প্রিস্টেস আয়নাকে তার মূল অবস্থান থেকে সরিয়ে দিল। গোবলিন স্লেয়ারের নির্দেশ অনুযায়ী তারা আয়নার মুখ র্যান্ডারের ছাদের দিকে ঘুরিয়ে দিল। ঠিক তখনই উইজার্ড তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল। গোবলিন চ্যাম্পিয়ন বুঝল যে অ্যাডভেঞ্চার দল কিছু বিপজ্জনক করছে। সে দ্রুত ডোয়ার্ফের ওপর আক্রমণ করতে দৌড়াল, কিন্তু গোবলিন স্লেয়ারের নিখুঁত ড্যাগার স্ট্রাইক তার অনেক আঙুল কেটে দিল। এই সুযোগ হাতছাড়া করতে চাইল না উইজার্ড আর প্রিস্টেস। তারা ছাদের দুর্বল অংশে ধারাবাহিকভাবে পাথর ছুঁড়তে লাগল, ফলে পুরো স্ট্রাকচার ধীরে ধীরে নড়তে শুরু করল। এরপর প্রিস্টেস তার শেষ স্পেল ব্যবহার করল, যাতে বাকি ঘোস্তের দৃষ্টি ম্লান হয়ে যায়। সবকিছু প্রস্তুত হলে উইজার্ড তার পুরো শক্তি দিয়ে র্যান্ডারের ছাদ ভেঙে দিল। ভারী পাথর আর মাটির নিচে সব মনস্টার চাপা পড়ে নিঃশেষ হয়ে গেল, কারণ আয়নার মুখ উপরের দিকে ছিল। ভাঙা স্ট্রাকচার অ্যাডভেঞ্চারদের কোনো ক্ষতি করেনি, বরং সরাসরি ঘোস্ট আর্মির লাস্ট বেস ধ্বংস করে দিয়েছে। প্রোটাগনিস্ট সেই বিরল আর্টিফ্যাক্টে বেশি আগ্রহ দেখায়নি, যা দল এই ভয়ঙ্কর লড়াইয়ের পর অর্জন করেছে। তার চিন্তা ছিল পুরো লড়াইয়ে কিভাবে সে আচারারের প্রতি তার কমিটমেন্ট পূরণ করেছে। সে লড়াইয়ে আগুনের শিখা, বিষাক্ত পয়জন বা ময়লাযুক্ত পানির ব্যবহার করেনি, কিন্তু প্রশংসার পরিবর্তে সেই এলফ রেগে গিয়ে এক ঝাঁপানো কিক মারল এবং তাকে সরাসরি কাছে থাকা পাথর ভরা খাড়ির দিকে ঠেলে দিল। ক্যাম্পেইন শেষ করার পর গোবলিন স্লেয়ার ঠিক করল শর্ট মেডেনের সঙ্গে দেখা করবে, যিনি একসময় এক হিরোর টাইটেল পেয়েছিলেন, যাতে সে সেই সন্দেহজনক আয়না আর তার ব্যাট করার মতো রহস্যময় মনস্টার নিয়ে কিছু প্রশ্ন করতে পারে। এটা তার খুব ক্লেভার থাকার কারণে নয়, বরং সে জানে ঠিক জায়গা থেকে তথ্য বের করতে হয়। শর্ট মেডেন ছিল প্রথম মানুষ যার কাছে সে প্রশ্ন তুলল, কারণ বহু বিভ্রান্তিকর বিষয়ও সেই থেকেই শুরু হয়েছে। গোবলিন স্লেয়ার সন্দেহ করল কারণ সেই বিশাল সাদা আলবা ক্রোকোডাইল তাদের ওপর আক্রমণ করেনি, শুধু অনুপ্রবেশকারীদের তার এলাকা থেকে তাড়াতে চেয়েছে। যদি তার নিরাপত্তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, তাহলে যখন তারা আয়নার কাছে পৌঁছালো তখন সে হস্তক্ষেপ করল কেন? আর এত বড় সিভার সিস্টেম থাকা সত্ত্বেও আগে কখনো কোনো অ্যাডভেঞ্চারার সেখানে যায়নি, না কোনো ক্লিনিং মিশন দেওয়া হয়েছে। এটা সত্যি সন্দেহজনক ছিল। অবশেষে শর্ট মেডেন বলল ওই জায়গায় আয়না দেখা আসলে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এক ডিমন লর্ডের প্রাক্তন সেবক তাকে সেখানে লুকিয়ে রেখেছিল, যাতে সে মনস্টারকে সমন করতে একটি পোর্টাল খুলতে পারে। কিন্তু ভাগ্যক্রমে হিরো আগে থেকেই মাস্টারমাইন্ডকে শেষ করে দিয়েছিল, তাই তার প্রতিশোধের পরিকল্পনা অসম্পূর্ণ রয়ে গেল। তবু শর্ট মেডেন, যিনি বছর আগে ঘোস্টের মুখোমুখি হয়েছিলেন, এখনও গভীর ভয়ে লড়ছিলেন। যদিও তিনি একসময় হিরো ছিলেন, সাধারণ ঘোস্ট বা মনস্টারের কারণে সাহায্য চাওয়া তার জন্য লজ্জার এবং অপমানজনক মনে হচ্ছিল। কিন্তু তার অন্তরের গভীরে সে জানত এই বিপদ শুধু দেখা গেলেই নয়, প্রকৃতপক্ষে আরও বেশি বিপজ্জনক। আয়না, যা শুরুতে এত বড় সমস্যা তৈরি করেছিল, সেটা গোবলিন স্লেয়ারের দলের হাতে ফিরে এসেছে। কিন্তু তারা নিজের কাছে রাখার পরিবর্তে আয়নার সারফেস কংক্রিট দিয়ে ঢেকে আবার সেই জায়গার ফেলে দিল। এতে ভবিষ্যতে কেউ তার টেলিপোর্টেশন ক্ষমতা ব্যবহার করতে পারবে না। এই রহস্যময় কিন্তু কার্যকর পদক্ষেপে
শর্ট মেডেন হাসল, কারণ এটি সহজ এবং লজিক্যাল ছিল। বৈঠকের শেষে শর্ট মেডেনের মনে কিছুটা আশা জাগল। যদি কোনোদিন তাকে আবার বিপদের মুখোমুখি হতে হয়, গোবলিন স্লেয়ার সাহায্যের জন্য আসবে। কিন্তু তার উত্তর একদমই সে ভাবছিল তার মতো ছিল না। সে তাকে বাঁচানোর কোনো বিশেষ প্রতিশ্রুতি দিল না, শুধু গোবলিনদের ধ্বংস করার কথা বলল। আর সেটা তার ভয়ঙ্কর রাতের দুঃস্বপ্নে হলেও হোক। এই কথাটা শোনার পর শর্ট মেডেনের মনে হলো যেন এক বড় বোঝা নামল, কারণ এখন সে নিশ্চিত ছিল তার বিশ্বাস সে সঠিক জায়গায় রেখেছে। পরের সকালে এই গ্রুপ তাদের শহরে ফিরে আসে, যেখানে তারা থাকে, আর হাতে রয়েছে মূল্যবান পুরস্কার, যদিও পরিমাণ কম নয়। তবু লিজার্ডম্যান একটু আফসোস করল যে টেলিপোর্টেশন ট্রেজার তাদের কাছে নেই। অন্যদিকে সামান কিছু ভালো গ্লাস ওয়াইনের সঙ্গে জীবনকে সম্পূর্ণ মনে করল। প্রিস্টেস তখন এক শান্ত বিরল মুহূর্ত উপভোগ করছিল। হঠাৎ সে দেখল গোবলিন স্লেয়ারের চুলে এক পালক পড়ছে। ভাবল সে ঘুমাচ্ছে। সে ধীরে ধীরে তার কাছে গেল এবং তাকে তুলতে লাগল। অবাক করার মতো সে এখনও জেগেছিল, আর সবাই আরও বেশি অবাক হল, কারণ সে এমন এক মিষ্টি ডিশ বানাতে চেয়েছিল যা সে ওয়াটার সিটিতে শুনেছিল, দুধের তৈরি ক্রিম। এই ইউনিক আইডিয়ায় লিজার্ডম্যান আর সামান দুজনই খুব খুশি হল। আর্চার, যিনি সাধারণত খাওয়ায় আগ্রহ লুকিয়ে রাখেন, এবার তার কৌতূহল লুকাতে পারল না। ধীরে ধীরে শেষ হওয়া যুদ্ধের মধ্য দিয়ে এক কঠিন যাত্রার পরে সেই মহান যোদ্ধা গ্রুপ এগোচ্ছে, যারা হিরো বলা হবে। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ডিমেন কিংয়ের বাকি সৈন্যদের ধ্বংস করা। কিন্তু সেই বড় যুদ্ধে দূরে আরেকজন তার আলাদা গল্প বেঁচেছিল, গবলিন স্লেয়ার, তার অতীতের স্মৃতিতে ডুবে অদম্য আগ্রহ নিয়ে। অতীত যা সময়ের সাথে যেন চাপা পড়ে গেছে। ছোটবেলায় সে স্বপ্ন দেখেছিল সে বিশ্বের দিকে পা রাখবে, একজন হিরো হবে, বা অন্তত একজন সত্যিকারের অ্যাডভেঞ্চারার হবে। কিন্তু সেই দিন তার প্রিয় বোনকে গোবলিনরা নির্মমভাবে মেরেছিল এবং নির্যাতন করেছিল। তার সব স্বপ্ন ভেঙে গিয়েছিল। সেই দিন থেকে তার হৃদয়ে জন্ম নিয়েছিল রেগ। তাকে এমন একজন মানুষে রূপান্তরিত করেছে যে শুধু একটিমাত্র লক্ষ্য নিয়ে বাঁচে, এই পৃথিবী থেকে সব গোবলিনকে ধ্বংস করা। কখনো কখনো ঈর্ষা তার ওপর হাবি হতো, কিন্তু তার বোন তাকে শিখিয়েছিল আবেগকে নিয়ন্ত্রণ করা জরুরি। ঈর্ষাই ভাসনা, না হলে তুমিও সেই গোবলিনদের মতোই খারাপ হয়ে যাবে। সেই রাতে তার বোন এক অসাধারণ স্টু তৈরি করেছিল, একটি ছোট স্মৃতি, কিন্তু সেটা শেষবার ছিল যখন সে তার বোনের হাতে তৈরি খাবার খেয়েছিল। বর্তমান জীবনে জেগে থাকা গবলিন স্লেয়ার মাঠের পাশে মনস্টারদের পদচিহ্ন পরীক্ষা করার অভ্যাস বানিয়ে ফেলেছে। তার ছোটবেলার বন্ধু কাউগার্ল তাকে ব্রেকফাস্টে ডেকেছিল। খেতে খেতে কাউগার্লের চাচা শুনে রিলিফে শ্বাস ফেলল যে ডিমেন কিং হারেছে। কিন্তু গবলিন স্লেয়ার এখনও সচেতন ছিল। তার চোখে গোবলিনরা এখনও একটা বড় ঝুঁকি, যাদের হালকাভাবে নেওয়া ঠিক নয়। নাস্তার পরে সে কাউগার্লের সঙ্গে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিছু শপিং করার জন্য এবং দেখার জন্য যে গিল্ড বোর্ডে কোনো নতুন গোবলিন এলিমিনেশন মিশন আছে কিনা। এবার সে তার সাধারণ আর্মার ছাড়া বের হল, যার ফলে তার ইমেজটা কিছুটা বদলে গেছে। একজন স্পিয়ারম্যান অ্যাডভেঞ্চারার, যিনি নিয়মিত গিল্ডে থাকে, ক্যাজুয়ালি তার সঙ্গে কথা বলল, বোঝার চেষ্টা করল না সে আসলে কে। সেই লোকের ধারণা ছিল কোনো ট্রু অ্যাডভেঞ্চার আর্মার বা হথিয়ার ছাড়া সম্ভব নয়। সে বড় শখে বলল যে তার মতো লোকেরা এখন ডিমান কিংয়ের অবশিষ্ট অংশ শিকার করতে বের হয়েছে। ভাগ্যক্রমে একজন ফিমেল মেম্বার, যিনি আগে স্পিয়ারম্যানের সঙ্গে ছিলেন, গোবলিন স্লেয়ারকে সাথে সাথেই চিনে ফেলল। সে বলল, আজ গোবলিন সম্পর্কে তো কোনো মিশন নেই। এরপর গোবলিন স্লেয়ার বুড়ো ব্ল্যাকস্মিথের কাছে ফর্জে গিয়ে এক্সট্রা আর্মার নিল। যখন সে স্ক্র্যাচ পড়ার টুলস দেখল, যেমন মনে হচ্ছিল এগুলো নতুনই মনস্টারের কাপড় থেকে ফাটানো হয়েছে, সে নিজেকে থামাতে পারল না। বারবার মনে করল কত ইন্টেন্সিভভাবে সে লড়েছে। গিল্ডের চারপাশে ঘুরতে ঘুরতে গবলিন স্লেয়ার হঠাৎ এক ওপেন এরিয়ায় ট্রেনিং সেশন দেখল। এক সিলভার র্যাঙ্ক অ্যাডভেঞ্চারের দুই নতুন সোলজারকে কম্ব্যাট স্কিল শিখাচ্ছিল। স্পষ্টতই দুজনেই পুরোপুরি নতুন এই প্রফেশনটিতে। তারা একে অপরকে আগে চিনত না, তবে পাশেই দাঁড়ানো একজন হোলি নাইট হঠাৎ গবলিন স্লেয়ারের সঙ্গে কথা বলা শুরু করল। আসলে যেসব নতুন রিক্রুটদের ট্রেনিং দেওয়া হচ্ছিল, তারা না ওই পবিত্র শূরবীর দলের সদস্য ছিল, না সেই বড় তলোয়ারধারী অভিজ্ঞ যোদ্ধার আত্মীয়। দুজনেই অভিজ্ঞ ফাইটার, শুধু পরবর্তী প্রজন্মকে স্কিল শিখাতে চাচ্ছিল, কারণ তারা সেই যুবকদের চোখে এখনও মাসুম কৌতূহল আর এনার্জি দেখেছিল। তলোয়ার হারানো ছেলের চোখে শেখার ইচ্ছা স্পষ্ট। সে চুপচাপ চোখ সরাতে না বলে ট্রেনিং দেখছিল। ঠিক তখন গিল্ডে প্রিস্টেসও সেই ব্যস্ত সময়ে প্রবেশ করছিল। রিসেপশনিস্ট গিলগন হালকা হাসি দিয়ে তাকে স্বাগত জানালো। কিন্তু যতক্ষণই প্রিস্টেস বুঝল যে যাকে সে খুঁজছে সেটি হলো গবলিন স্লেয়ার, তার মুখের এক্সপ্রেশন বদলে গেল। ওয়াটার সিটির সাম্প্রতিক মিশন নিয়ে যখন সে শুনল, প্রিস্টেস নিজের ফিলিংস আর লুকাতে পারল না। হঠাৎ করে তার মনে পড়ে গেল সেই রেয়ার শান্ত মুহূর্ত,
যখন সে এক শান্ত রাতের মধ্যে তার ফ্যামিলি আর টিমের উপর বিশ্বাস স্থাপন করেছিল। ঠিক তখন গিলগন ওকে ওয়াটার সিটি থেকে পাঠানো একটি চিঠি দিল। সেই চিঠির লেখক ছিল সোয়ার্ড ম্যান্ডেন। প্রিস্টেস আর গিলগন উভয়ই কৌতূহলী ছিল দেখার জন্য যে আর্চবিশপ সোয়ার্ড ম্যান্ডেন কি লিখেছে, কিন্তু গবলিন স্লেয়ার চুপচাপ সেই চিঠিটা তার পকেটে রাখল। তখন পর্যন্ত তার পুরো টিমও গিল্ডে পৌঁছে গিয়েছিল। বন্ধুরা রিউনিয়নের অনুষ্ঠানে ছোট্ট এক সেলিব্রেশনে গবলিন স্লেয়ারকে ইনভাইট করল। শুরুতে সে না বলল, কারণ সে কাউগার্লের সঙ্গে একটি প্রাইভেট প্রমিস করেছিল। কিন্তু হঠাৎ যখন সে সেখানে এসে উপস্থিত হল, তখন তার জন্য না বলা অসম্ভব হয়ে গেল। সবাই টেবিলে বসল এবং খুশির পরিবেশে খেতে খেতে গল্প করতে লাগল। সম্প্রতি এক যুবক হিরো ডিম্যান কিংকে হারিয়েছে, আর তাকে অ্যাডভেঞ্চার্স গিল্ড ইতিহাসের 10তম প্ল্যাটিনাম র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার ঘোষণা করেছে। উইজার্ড তার ওয়াইন গ্লাস তুলে নিল এবং গবলিন স্লেয়ারকেও একটি কাপ দিয়ে দিল, যার ফলে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠল। কিন্তু এইবার সে অ্যালকোহল পান করল না, তাই গেলগন তাকে হানি ড্রিঙ্ক দিল, একটা রিফ্রেশিং বেভারেজ যেটা ক্লান্তিকর লড়াইয়ের পর পান করার জন্য পারফেক্ট। গবলিন স্লেয়ার পরবর্তী গবলিন হান্টের জন্য আরও বোতল কিনতে চাচ্ছিল। গবলিনদের প্রতি তার এই উন্মাদনা অনেকের জন্য সত্যিই অবাক করা বিষয় ছিল। ঠিক তখন মহান তলোয়ার চালানো অ্যাডভেঞ্চারাররাও দুপুরের খাবারের জন্য সেখানে পৌঁছালো। তারা সকাল থেকে ট্রেনিং করা নতুন খেলোয়াড়দের জন্য খাবারের ব্যবস্থা করেছিল। এই সুযোগ কাজে লাগিয়ে গিলগন জানালো যে গিল্ড নতুন অ্যাডভেঞ্চার্সদের জন্য একটি অফিসিয়াল ট্রেনিং সেন্টার বানাতে যাচ্ছে। এই সেন্টারের ম্যানেজমেন্ট করবে পুরনো ওয়ারিয়ার্সরা, যারা শুধু তাদের অভিজ্ঞতা শেয়ার করবে না, রিটায়ারমেন্টের পর নিজেদের জীবনের জন্য এক্সট্রা ইনকামও অর্জন করবে। কথোপকথন এগোতে থাকল। তখন গিলগ্যান হঠাৎ করে গবলিন স্লেয়ারকে সতর্ক করল। বলল, যদি তুমি আগের মতোই অযথা লাপারবাহী আচরণ করো, তাহলে তোমাকে কিছু সময়ের জন্য তোমার প্রফেশন চালানোর অনুমতি বন্ধ করার উপায় খুঁজে বের করতে হবে। যদিও এই সতর্কবার্তা বেশ হালকা ছিল, কিন্তু এর পেছনের চিন্তা উপেক্ষা করা যেত না। শেষ পর্যন্ত পার্টির সমাপ্তি হল এক উষ্ণ পরিবেশে। গবলিন স্লেয়ার আর প্রিস্টেস গিল্ড থেকে বের হয়ে সেই ফার্মের দিকে ফিরে এলেন, যেখানে তারা অস্থায়ীভাবে থাকছিল। পথে তারা সেই মহিলার চিঠি খুলল, সোয়ার্ড ওমেনের, যিনি একসময় তাদের সঙ্গে ছিলেন। চিঠিটা ছিল শুধু কয়েকটা সরল লাইন, তার স্বাস্থ্যের খোঁজ খবর এবং সবসময় সতর্ক থাকার পরামর্শ। কারণ যদিও ডিমেন কিং শেষ হয়ে গেছে, তার আর্মির অবশিষ্ট অংশ এখনও কোথাও লুকিয়ে আছে। যেমনটা সে লিখেছিল, আসল শান্তি এখনও আসেনি। রাত গভীর হতে শুরু করল। চাঁদ যখন আকাশে উজ্জ্বল হয়ে উঠল, কাউগাল ধীরে ধীরে গবলিন স্লেয়ারের মাথা নিজের কোলে নিল। চারপাশে নীরবতা আর মাঠে হালকা বাতাস বইছিল। সে কোনো দ্রুত কাজ করছিল না, শুধু চুপচাপ তাকে দেখছিল এবং মনে মনে চাইছিল যে সাথী যার সঙ্গে সে বিপজ্জনক জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, সে বুঝতে পারুক ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এসেছে। শুধু গবলিন শিকার করা নয়, জীবন আরও অনেক বড় কিছু দেখাচ্ছে। কারণ যেই হোক, যোদ্ধা হোক বা হিরো, সবাই একদিন ক্লান্ত হয়ে যায়। পরের সকালে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। মাঠের চারপাশের মাটি পরীক্ষা করতে গিয়ে গবলিন স্লেয়ার জঙ্গলের দিকে অদ্ভুত ফিঙ্গপ্রিন্ট খুঁজে পেল। এই ছাপগুলো স্পষ্টভাবে দেখাচ্ছিল যে গবলিনরা এখনও থেমে নেই। এটা কি সেই হান্টারের শেষ লড়াই হবে, যিনি শুধু অন্ধকারে লুকানো মনস্টারদের ধ্বংস করার মিশনের জন্য জীবনযাপন করেছেন? সকালের শান্তিতে কাউগাল সাধারণ রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল। টোস্টেড ব্রেডের সুগন্ধ পুরো রুমে ছড়িয়ে গেল, আর তার মুখে হালকা এক হাসি ফুটল। ঠিক তখন দরজা হঠাৎ খোলা হলো। গবলিন স্লেয়ার ভিতরে ঢুকল। পাশের দিকে নজর রাখতেই সে মাঠের কাছে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট ছোট পায়ের ছাপ দেখতে পেল। এটি স্পষ্ট সংকেত ছিল যে জঙ্গলের কিনারার দিকে কোনো স্কাউট ঘোস্টদের দল এসেছে। অনেক বছরের যুদ্ধের অভিজ্ঞতা দিয়ে সে দ্রুত অনুমান করল, শুধু একজন উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন লিডারই এই দলের নেতৃত্ব দিতে পারে। এটি কোনো ঘোস্ট প্রভু হতে পারে, সেই নিজ প্রজাতির বিরল প্রাণী, কিন্তু শক্তি আর বুদ্ধি দুটোই শ্রেষ্ঠ। যদি যুদ্ধক্ষেত্র কোনো দাঞ্জনের ভিতরে হতো, যেখানে সংকীর্ণ পথ এবং ছোট জায়গা শত্রুকে আটকাতে সাহায্য করত, তবু 100 ঘোস্টকে পরাজিত করা তার জন্য অসম্ভব হতো না। কিন্তু মাঠের চারপাশের এলাকা একেবারেই উল্টো ছিল। খোলা জায়গা, কোথাও কোনো বাধা নেই, কোথাও লুকোবার জায়গা নেই। গবলিন স্লেয়ার জানত এই পরিস্থিতি একাই সামলানো অনেক কঠিন। তার হিসাব অনুযায়ী আক্রমণ আজ রাতেই হতে পারে, না হয় আগামী রাত। তাই সময়মতো ব্যবস্থা নেওয়া আর ওয়ারিয়ারদের ডাকা খুবই জরুরি। গবলিন স্লেয়ার নিজের সীমা ভালোভাবে জানত। তার কাছে প্ল্যাটিনাম র্যাঙ্কের ওয়ারিয়ারদের মতো অতিরিক্ত বিশেষ শক্তি নেই, এবং এমন নায়কের মতো শক্তিও নেই যে সম্প্রতি ডিমেন কিংকে পরাজিত করেছে। তাই সে কাউগালকে অনুরোধ করেছিল যেন সে এখান থেকে তাড়াতাড়ি চলে যায়। কিন্তু সতর্কবার্তা থাকা সত্ত্বেও কাউগাল স্পষ্টভাবে মানা করে দিল। তার কাছে গবাদি পশু হারানো শুধু জীবিকার ক্ষতি নয়, বরং তার ছোটবেলার স্মৃতি আর সেই বাড়ি হারানোর মতো ছিল, যেখানে একসময় গবলিন স্লেয়ারও থাকত। এটার চেয়েও বড় বিষয় হল, সে জানত তার সবচেয়ে কাছের বন্ধু এই জমি ছাড়বে না, আর এমন সময় সে তার সঙ্গে মুখ ঘুরিয়ে দাঁড়াতে পারবে না। মেয়েটির এই দৃঢ় সংকল্প গবলিন স্লেয়ারকে পিছিয়ে যেতে দেয়নি। তার মাথায় তার পালক বোনের কথাগুলো এলো, মেয়েদের কখনো রুলও করো না, সঙ্গে তার
চোখের সামনে হাজির হল সেই মধ্যবয়সী মানুষের চিত্র, যিনি প্রথমবার তাকে অস্ত্র ধরতে শিখিয়েছিলেন এবং দায়িত্ব পালনের পাঠ দিয়েছিলেন। সময় নষ্ট না করে সে সরাসরি গিল্ডে গেল, যেখানে অ্যাডভেঞ্চারাররা তাদের দৈনন্দিন কাজ শেষ করে একত্রিত হচ্ছিল। সিলভার র্যাঙ্কের ওয়ারিয়ারদের সামনে দাঁড়িয়ে সে দাবি করল যে এক ঘোস্ট লিডারের নেতৃত্বে বিশাল গোবলিন আর্মি আত্মসমর্পণ করতে চলেছে। শুরুতে সবাই তার সতর্কবার্তাকে উপেক্ষা করল, ভেবেছিল এটা শুধু কোনো অস্থির মানুষের বাড়াবাড়ি। কিন্তু যখন তারা শুনল সংখ্যা শতাধিক আর তাদের লিডারের কাছে রয়েছে যুদ্ধের সেই বিরল বুদ্ধি যা অনেক গ্রাম ধ্বংস করেছে, তখন সবাই হাসি হারিয়ে ফেলে। তবুও গোবলিন স্লেয়ারের প্রার্থনা তাদের মন পরিবর্তন করতে পারল না, কারণ ঝুঁকি খুব বড়। ব্যর্থ হওয়া মানে সরাসরি মৃত্যু। ঠিক তখন একজন স্পিয়ারম্যান এগিয়ে এসে সবাইকে মনে করিয়ে দিল, অ্যাডভেঞ্চারারের আসল স্বভাব হলো কোনো মিশন প্রত্যাখ্যান করা নয়, বশর্তে পুরস্কার যথাযথ হয়। তার সাথী আর্চার কিছু বলার ছিল, কিন্তু প্রিস্টেস সময়মতো তাকে থামিয়ে দিল, যাতে গিল্ডে বিশৃঙ্খলা না ছড়ায়। সবকিছু দেখে গিলগন সঙ্গে সঙ্গে গিল্ডমাস্টারের কাছে চলে গেল। ওই একজন মানুষ ছিলেন যিনি কম সময়ের মধ্যে রিওয়ার্ড ঠিক করতে পারতেন। গোবলিন স্লেয়ার ঘোষণা করলেন যে গিল্ডের সাহায্যের বিনিময়ে তিনি তার সবকিছু, টাকা, অস্ত্র, সময়, অভিজ্ঞতা, এমনকি তার জীবনও দেওয়ার জন্য প্রস্তুত। গিল্ডমাস্টার প্রথমে কড়া অবস্থান নিয়েছিলেন। তিনি এমনকি বলেছিলেন, যদি সে এখনই মারা যেতে চায় আমি দিতে পারি। কিন্তু গোবলিন স্লেয়ার শান্ত স্বরে তা অস্বীকার করলেন। তার মৃত্যু হলে মাত্র কয়েকজন দুঃখিত হবেন, কিন্তু যদি সে বেঁচে থাকে শতাধিক জীবন বাঁচানো যাবে। এই যুক্তি গিল্ডমাস্টারের বোঝানোর জন্য যথেষ্ট ছিল। অবশেষে গিল্ডমাস্টার ঘোষণা করলেন, এই বিশেষ মিশনের প্রতিটি গোবলিনের মাথার বিনিময়ে একটি সৈন্যের মুদ্রা দেওয়া হবে। এতে পরিবেশ বদলে গেল এবং অনেক অ্যাডভেঞ্চারার সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেল। একজন মহান তলোয়ারবাজও তাদের মধ্যে যোগ দিল, যাকে একবার গোবলিন স্লেয়ার পুরো গ্রামকে বাঁচানোর সময় সাহায্য করেছিলেন। যদিও তিনি দাবি করেছিলেন যে শুধু অর্থের জন্য এসেছে, তবুও তার মধ্যে কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট ছিল। ধোঁয়াটে রাতের আকাশের নিচে মাঠের চারপাশের পরিবেশ এমন হয়ে গেল যেন টানটান দড়ির মতো। প্রতিটি অ্যাডভেঞ্চারার তার নিজ স্থানে প্রস্তুত দাঁড়িয়েছিল এবং নিরাপত্তার অনেক স্তর তৈরি করা হয়েছিল। অন্যদিকে অন্ধকারে গোবলিন স্কাউটদের হালকা আওয়াজ সরাসরি তাদের নেতা গোবলিন কিংয়ের কাছে পৌঁছাল। তিনি সঙ্গে সঙ্গে পুরো আর্মিকে নির্দেশ দিলেন, পুরো শক্তি দিয়ে আক্রমণ করো এবং পথে আসা সবকিছুকে ধ্বংস করো। তার প্রথম লক্ষ্য ছিল এই শান্ত ভূমিকে তার দুর্গে পরিণত করা, যাতে পুরো এলাকা ভবিষ্যতে দখল করা যায়। এদিকে গোবলিন স্লেয়ারের শৈশবের বন্ধু কাউ গার্ল গুদামের কোণে চুপচাপ বসে যুদ্ধ নিয়ে গভীর চিন্তায় নিমজ্জিত ছিল। ঠিক তখন বাইরে থেকে আসা শব্দে বোঝা গেল আক্রমণ শুরু হয়েছে। ভূতপ্রেতরা শুধু ভিতরে প্রবেশ করে আক্রমণ করেনি, বরং ভয়ঙ্কর কৌশলও ব্যবহার করেছে, যেমন বন্দী কন্যাদের জীবিত ঢাল বানিয়ে ব্যবহার করা এবং তাদের কাঠের তক্তায় ঝুলিয়ে রাখা, যাতে যোদ্ধাদের মনোবল কমে। তাদের ধারণা ছিল এতে রক্ষকরাও হোঁচট খাবে। তবে এই কৌশল খুব দ্রুত ব্যর্থ হল। বোন এবং মহিলা সোর্সার একত্রে একটি অত্যন্ত কার্যকরী ঘনের স্পেল চালালেন, ফলে যাদের মানুষদের ঢাল বানিয়ে ব্যবহার করা হচ্ছিল তারা তৎক্ষণাৎ ধ্বংস হয়ে গেল। সংকেত পাওয়ামাত্র চারপাশে লুকিয়ে থাকা ওয়ারিয়াররা বাইরে বেরিয়ে এলো এবং সমস্ত আহতদের মুক্তি দিল। ছাদের ওপর লুকানো আর্চারদের দল উদ্ধার দলকে নিরাপদে ফিরে আসতে সাহায্য করল। যখন সব লিভিং শিল্ড বাঁচানো হয়ে গেল, তখন ঝোপঝাড় থেকে পাল্টা আক্রমণ চালানো সেনারা সঙ্গে সঙ্গে কাজ শুরু করল। তারা সবাই অভিজ্ঞ যোদ্ধা। প্রতিটি হামলায় ছিল পুরো সঠিকতা। অনেক শত্রু প্রতিক্রিয়া দেওয়ার আগেই ধ্বংস হয়ে গেল। কিছু শত্রু ইজাবেলের ওপর চুপি চুপি আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু উইজার্ড এমন একটি মন্ত্র চালালেন যা তাদের পুরো আক্রমণ বাহুর দিক পরিবর্তন করে দিল। পরিস্থিতি আরও চাপযুক্ত হয়ে উঠল যখন গোবলিন ক্যাভেলরিকে ডান দিক থেকে আক্রমণ করার নির্দেশ দেওয়া হল। ভাগ্যক্রমে দুজন তরুণ রুকিজ দুপুর থেকে হামলার জায়গায় অপেক্ষা করছিলেন এবং সঙ্গে সঙ্গে প্রধান ক্যাম্পে খবর পৌঁছে দিলেন। ফুর্তি নিয়ে সব সাহসী সৈন্য রক্ষমূলক অবস্থানে ফিরে এলেন এবং হাই র্যাঙ্ক ওয়ারিয়ারদের সমন্বয়ে সব কাঠামো তৈরি করা হল। শত্রু সীমার মধ্যে ঢুকতেই অনেক ধারালো কাঠের বাধা টানা হল, যা ঘোড়ার পেটে লেগে পড়ল এবং রাইডাররা তাদের কাঠি থেকে পড়ে গেল। আতঙ্কের সুযোগ নিয়ে পেছনের সেনারা সঙ্গে সঙ্গে বাকি শত্রুদের ধ্বংস করতে এগিয়ে গেল। শুরুতেই সাফল্য পাওয়া গেল, কারণ এটি ছিল গোবলিন স্লেয়ারের প্রায় সব গোবলিন কৌশল সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার ফল। লিভিং শিল্ড থেকে শুরু করে ম্যাজিক্যাল টিম এবং স্কাউট গ্রুপ সব প্রস্তুতির সঙ্গে কাঠের খুঁটি থেকে টাস্ক ডিভিশন পর্যন্ত পুরো রক্ষার সারি আক্রমণের ঢেউ মোকাবিলা করল। এমনকি সেই যোদ্ধাও যারা গোবলিন স্লেয়ারের ক্ষমতার উপরে সন্দেহ করেছিল, তারাও এই অভিযানের লিডারের কৌশলগত দক্ষতা এবং বিস্তৃত অভিজ্ঞতাকে স্বীকার করল। তবে সব সমন্বয় পুরোপুরি ঠিক ছিল না। জঙ্গলে দুই লোভী সাহসী ব্যক্তি আরও বেশি পুরস্কার পেতে গোপনে দল থেকে আলাদা হয়ে শিকারের চেষ্টা করল। এই বোকামির মূল্য তারা দ্রুত চুকাতে হলো, কারণ তাদের মুখোমুখি হলো এক অত্যন্ত বিপজ্জনক গোবলিন চ্যাম্পিয়ন। দুজনকেই সঙ্গে সঙ্গে মেরে ফেলা হলো। দানব তাদের লাশ প্রধান ক্যাম্পের দিকে ফেলে দিল, যাতে বাকি সদস্যের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে। তবুও এই ভয় কিছু অভিজ্ঞতা কম থাকা যোদ্ধার ওপরই প্রভাব ফেলল। সিলভার র্যাঙ্ক আর্মির অধিকাংশ সদস্য অন্যান্য অভিজ্ঞ যোদ্ধাদের সঙ্গে মিলিত হয়ে এটিকে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখল, যা তাদের মনোবল আরও বাড়াল। দুইটি ভূত যোদ্ধা এবং
ভূতপ্রেতের বড় একটি দলের সঙ্গে মোকাবিলা করে তারা তাদের কাঠামো ধরে রাখল এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত থাকল। যুদ্ধক্ষেত্রের পরিবেশ আগের থেকে অনেক বেশি চাপযুক্ত হয়ে গেছে। নারী সর্সেরিও ভিড়ের মধ্যে শান্তভাবে পানি খাচ্ছিল, যা দেখে প্রধান দলের আত্মবিশ্বাস পুরোপুরি ফুটে উঠছিল। নতুন রিক্রুটাররা ভাবছে এটা ঠিক কোন ধরনের ঘাঁটি। যুদ্ধের কন্ডাক্টর সেই বিশৃঙ্খল দৃশ্যের মধ্যেও সব সামলাচ্ছিল। তাদের বেশি অপেক্ষা করতে হলো না, কারণ সে যুদ্ধক্ষেত্রের গভীরে ঢুকছিল। চুপচাপ নিজের চূড়ান্ত লক্ষ্য গোবলিন কিংয়ের পিছনে যাচ্ছিল। জঙ্গলের এক নির্জন কোণে গ্রিন গোবলিন গ্রোয়ের লিডার স্পষ্টভাবে বুঝতে পারল প্রতিপক্ষের শক্তির মাত্রা। হার বুঝতেই সে ভয়ে পালাতে শুরু করল, এই আশা নিয়ে যে পরে বদলা নিতে নিজের জীবন বাঁচাতে পারবে। কিন্তু সেই আশা মাত্র কয়েক মুহূর্তের জন্যই টিকে রইল। যিনি অসংখ্য পরিবার ধ্বংস করেছিলেন, অন্ধকারে অনেক বাড়ি জ্বালিয়েছিলেন, অবশেষে তার মুখোমুখি হল নিজের প্রজাতির সবচেয়ে ভয়ঙ্কর শিকারী গোবলিন স্লেয়ার। দুইজনই একে অপরের থেকে বেশি দূরে ছিল না। চাপযুক্ত চোখে চোখ আটকে আছে। প্রতিটি মুহূর্তে জমে থাকা ঘৃণা আরও ভারী হচ্ছে। ঘাসে সিটি বাজানো হাওয়া যেমন থেমে গেল, গোবলিন কিং সঙ্গে সঙ্গে ঝাপটা মেরে এক মারাত্মক আঘাত দিয়ে ডেথ ম্যাচ শুরু করল। কিন্তু গোবলিন স্লেয়ারের ঢাল সময় মতো আঘাতকে থামিয়ে দিল এবং তাকে মৃত্যু থেকে বাঁচালো। এক মুহূর্তে যখন শত্রু এগোচ্ছে, স্লেয়ার নেমে মাটির মুঠো ভরে তার মুখে ছুঁড়ে দিল। ধূসর চোখের সুযোগ নিয়ে সে দ্রুত ঘুরে তার মাথায় শক্ত আঘাত হানল। তাজ পড়ে গেল, কিন্তু রাজা তখনও মারাত্মক পাল্টা আঘাত করল এবং স্লেয়ারকে দূরে ফেলে দিল। নিচে পড়লেও সেই যোদ্ধা বিনা দ্বিধায় উঠল। তার তলোয়ার আবারও সরাসরি প্রতিপক্ষের দিকে উঁচু হয়ে দাঁড়াল। অন্যদিকে আচার ও ম্যাজিশিয়ান হালকা কথাবার্তা চালাচ্ছিল। একসঙ্গে শত শত গোবলিন শহরে ঢুকে পড়ার ভাবনা শুধু তাদের হৃদয়কে কাঁপানোর জন্য যথেষ্ট। সবাই স্বীকার করল, গোবলিন স্লেয়ারের গভীর জ্ঞান ও সম্পূর্ণ প্রস্তুতি ছাড়া এই বিপর্যয় পুরো এলাকাকে নষ্ট করতে পারত। কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি। অগ্রবর্তী সারিতে দুইটি ঘোস্ট ওয়ারিয়ার এখনও সিলভার র্যাঙ্ক অ্যাডভেঞ্চারারদের চাপের মুখোমুখি। গ্রেট সোর্ড এবং ফিমেল হোলি নাইট একত্রে একটি শত্রুর মনোযোগ সরিয়ে দিচ্ছিল, যাতে বাকি সঙ্গীরা চূড়ান্ত আঘাত দিতে পারে। চ্যাম্পিয়ন ছিল চালাক। সে পেছন থেকে আক্রমণ করার জন্য একটি ছোট ভূত পাঠাল, কিন্তু নাইটের দ্রুত চিন্তাভাবনা সেই জালকে বিফলে পরিণত করল। সে রাক্ষসের হাত কেটে দিল এবং তার সাথী বিশাল তলোয়ারের সাহায্যে রাক্ষসের দেহ দুটো অংশে ভাগ করে দিল। আগের যুদ্ধে ঠিক সময়ে বাঁচার কারণে তলোয়ারধারী যুবক তার সাথীকে ধন্যবাদ হিসেবে সেই রাক্ষসের মাথা উপহার দিল। কিছু দূরে প্রিস্ট একা বাকি থাকা ঘোস্ট ওয়ারিয়রের মুখোমুখি দাঁড়িয়েছিল। যদিও প্রতিপক্ষ অনেক অভিজ্ঞ ছিল না এবং প্রিস্টকে লড়াই করতে দেখা যাচ্ছিল, তবু সে শান্ত থাকল। যখন রাক্ষস চেন ছুঁড়ে নিক্ষেপ করল এবং লক্ষ্য মিস করল, প্রিস্ট কোনো সাহায্য না নিয়ে বিদ্যুৎ গতির মতো এগিয়ে গেল, দড়িতে আঘাত করল এবং শত্রুর ঘাড় ছিদ্র করল। একা অবস্থায় সে তাকে গুড়িয়ে ফেলল। এখন পুরো যুদ্ধক্ষেত্রে শুধু ঘোস্ট কিং বেঁচেছিল। তবে প্রচণ্ড আহত হওয়ার পরেও ঘোস্ট কিং রিনসেয়ারকে ধাক্কা দিতে লাগল এবং তার ভয়ঙ্কর শক্তি দেখালো। স্লেয়ার মাটিতে পড়ে গিয়েছিল। আগে যেমন কার্যকর ঢাল কাজ করছিল, এখন আর তা কার্যকর ছিল না। ফিল্ড রুমে তার শৈশবের বন্ধু তার চাচার কাছে জানতে চাইল, তোমাদের মনে এখনও কি গোবলিন স্লেয়ারের জন্য কোনো পক্ষপাত আছে? কারণ তার কাজ আশা ছাড়িয়ে গেছে। এদিকে জঙ্গলে যুদ্ধের দৃশ্য আরও ভয়ঙ্কর হয়ে উঠল। স্লেয়ার চেষ্টা করল তলোয়ার দিয়ে রাক্ষসের পেটে আঘাত করার, কিন্তু তার শক্তি শেষ করার জন্য যথেষ্ট ছিল না। শত্রুর ক্রোধে চেপে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ তার সামনে একটি ম্যাজিক্যাল দেয়াল দাঁড় করল। জঙ্গলের মধ্যে থেকে প্রিস্টেস উপস্থিত হল এবং দ্বিতীয় বাধা তৈরি করল, যা ঘোস্ট কিংয়ের দেহ আরও শক্ত করে দিল। তার পেটে ধরা তলোয়ার ভিতরে প্রবেশ করল। তারপরেও রাক্ষস কাঁদতে ও গিরগির করতে শুরু করল, তার কাপুরো সত্ত্ব দেখানোর জন্য। এটাই ছিল ঘোস্টের প্রকৃতি, নরকীয় কায়দায় দুর্বলতার নাটক দেখানো, যাতে শত্রু সাবধানতা হারায়, আর তখনই পাল্টা আঘাত দেওয়া। তবে প্রিস্টেস সেই ফাঁদে পড়ল না এবং চূড়ান্ত মুহূর্তে গোবলিন স্লেয়ার হঠাৎ করে উঠে দাঁড়াল। সে তার সমস্ত শক্তি শেষ একটি স্ট্রাইকে ব্যবহার করল এবং সেই দলটার লিডারের খারাপ জীবন চিরতরে শেষ করে দিল। জীবন মৃত্যুর সেই লড়াইয়ের পরে সে লাহুলুহান হয়ে সরাসরি প্রিস্টেসের কোলে পড়ে গেল। সেই ছোট্ট মেয়েটি প্রথমবারের মতো গোবলিন স্লেয়ারের ঠিক পরিকল্পনা অনুসরণ করল না, যেটা সে বলেছিল। 3টি প্রোটেকশন স্পেল ব্যবহার করে গোবলিন লর্ডকে শেষ করার বদলে সে শেষ মন্ত্রটা নিজের আহত সাথীকে হিল করার জন্য ব্যবহার করল। এই কাজ তাদের মধ্যে যে ট্রাস্ট আর অটুট বন্ধনের পরিচয় দিচ্ছিল তা স্পষ্ট। এরপর দুজনে একে অপরের ওপর ভর করে ক্যাম্পের দিকে ফিরে গেল। সেখানে বাকি অ্যাডভেঞ্চারাররা তাদের খুশি আর সম্মানের সঙ্গে স্বাগত জানাল, কারণ এই ডেডিকেটেড ওয়ারিয়ার এত ভয়ঙ্কর যুদ্ধের পরেও বেঁচে আছে। সেই নিষ্ঠুর যুদ্ধের পর প্রথমে সে তার সবচেয়ে কাছের বন্ধুর কাছে গিয়ে বলল যে সে নিরাপদ,
সে তার প্রতিশ্রুতিও পূরণ করেছে, এই বাড়িটা রক্ষা করবে, যেখানে তাদের শৈশবের অসংখ্য স্মৃতি লেগে আছে। এদিকে হিরোইন গ্রুপ, যারা তখনকার সময়ের সবচেয়ে শক্তিশালী অ্যাডভেঞ্চারারদের মধ্যে গোনা হতো, ফেস্টিভ্যাল উপভোগ করার জন্য কেয়ারফ্রিভাবে সড়কে হাঁটছিল। তাদের হাসি মজা দেখে মনে হচ্ছিল যেন পৃথিবীতে কখনো কোনো বিশৃঙ্খলা এসেছে না। তারা গোবলিনদের নিষ্ঠুরতা আর অ্যাগ্রেসিভ প্রকৃতি জানত, কিন্তু যেহেতু তারা প্রায়শই জায়ান্টস আর ড্র্যাগের মতো শক্তিশালী মনস্টারদের সঙ্গে লড়াই করতে অভ্যস্ত, তাই তারা এই হুমকি একটু হালকাভাবে নিয়েছিল। তবু হিরোইনের কিছুটা স্বস্তি হল যে এই ভূমিতে এখনও একজন ওয়ারিয়ার আছে, যাকে সবাই গোবলিন স্লেয়ার বলে, যিনি সবসময় চুপচাপ দুর্বলদের রক্ষা করে চলেছেন। যদি সে না থাকত, তবে সীমান্তপ্রার্থী প্রাণপেঠেগুলো হয়তো গোবলিনদের ব্রিডিং গ্রাউন্ড হয়ে যেত। গিল্ড হেডকোয়ার্টার্সে প্রথমে যে পরিবেশ ছিল ভারী আর দুঃখজনক, সেটা দ্রুত হাসি আর উজ্জীবিত কথোপকথনের মাধ্যমে ভরে উঠল। ওখানে ওয়ারিয়াররা নিজেদের ফরেন বন্ধুদের ট্রিবিউট দিচ্ছিল, আর সঙ্গে তারা তাদের বিজয় ও বেঁচে থাকার আনন্দ উন্মুক্তভাবে উদযাপন করল। ঘোস্টদের দলকে পরাস্ত করার পরে তারা ভালো একটা রিওয়ার্ডও পেল। তবে হোলি নাইটের মনে একটু অসন্তুষ্টি ছিল। একটা বিশাল গোবলিন ওয়ারিয়ারকে হারানোর পরও সে শুধু একটি বোল্ড কয়েন পেল, আর মাস্টারমাইন্ড গোবলিন লর্ডের রিওয়ার্ডও প্রপোর্শনাল ছিল। তবুও গোবলিন স্লেয়ার সেই রিওয়ার্ড প্রিস্টেসকে দিয়ে দিল, কারণ তার মতে এইবার আসল সম্মানের হকদার ওই। শেষ পর্যন্ত তার কষ্ট আর ডিটারমিনেশন ছাড়া তার কেয়ারফুলি প্ল্যান করা স্ট্র্যাটেজি কখনো সফল হতে পারত না। ওই মুহূর্তে ছোট্ট মেয়েটি তার কাঁধে মাথা রেখে হালকা ঘুমে চলে গেল, যেন চুপচাপ কৃতজ্ঞতার প্রকাশ করছে। এরপর গোবলিন স্লেয়ার তার চাইল্ডহুড ফ্রেন্ডের সঙ্গে কথা বলল, যিনি সবসময় তার প্রতিটি স্টেপে নজর রাখতেন। সেই কথোপকথন তাকে স্পষ্ট বুঝিয়ে দিল যে এখন আর তাকে একা থাকা উচিত নয়। আগে তার টার্গেট শুধু গোবলিনদের শেষ করা ছিল, কিন্তু এখন সে নিজেকে পুরো অ্যাডভেঞ্চার কমিউনিটির অংশ হিসেবে ভাবতে লাগল। এমন এক জায়গা যেখানে মানুষ শুধু ফেম বা সোনার জন্য নয়, একে অপরের জন্য লড়ে। যখন সে গিল্ড হলে ছাদের নিচে তার সাথীদের হাসতে দেখল, তখন বুঝতে পারল সত্যিকারের অ্যাডভেঞ্চার হওয়া মানে শুধু মনস্টারদের স্লে করা নয়, এটা বিশ্বাস করা এবং কোনো বড় উদ্দেশ্যের জন্য লড়াই করার দায়িত্ব। প্রিস্টিফও জেগে উঠল এবং কিছুটা অদ্ভুত লাগল। কাউগার্লো কখনো হঠাৎ ঘুম ভেঙে চুপচাপ সেখান থেকে চলে গেছে, তার খবরও ছিল না। সে দুজনকেই কিছু প্রাইভেট মুহূর্ত দেওয়ার সুযোগ দিল। প্রিস্টেসের কাছে এখনও সেই গোল্ড কয়েন ছিল, কিন্তু রাখার ক্ষেত্রে একটু হেস্টিনেস হচ্ছিল। তবুও গোবলিন স্লেয়ারের কাছে কোনো ব্যাপার ছিল না। তার জন্য সবচেয়ে মূল্যবান জিনিস ছিল সবাই নিরাপদ আছে এবং সে জানে যে কেউ এখনও তার সাথে আছে। প্রিস্টেস ধীরে জিজ্ঞেস করল সে কেন সবসময় অন্যদের সাহায্য নেয় না। তার ধ্বংসপ্রাপ্ত গ্রাম আর ট্র্যাজিক অতীতের অন্ধকার স্মৃতি তাকে বিশ্বাস করিয়েছিল যে কঠিন সময়ে কেউ তার সাহায্যে আসবে না। কিন্তু প্রিস্টেসের সত্যি কথাগুলো তার চিন্তা বদলে দিল। সে প্রতিশ্রুতি দিল যে যদি কখনো বিপদ আসে সে অবশ্যই সাহায্য করবে, শুধু সে নয়, বাকি সব কম্প্যানিয়নরাও। ওই প্রমিসে জমাতে প্রিস্টেস বলল যে সে সেই আয়রন হেলমেটের পেছনের আসল চেহারা দেখতে চায়। গোবলিন স্লেয়ার স্পষ্ট উত্তর দিল না, কিন্তু হাই এলফ আর্চার, উইজার্ড আর অন্যান্য পুরনো সাথীদের উত্তেজনা আলাদা ছিল। শেষ পর্যন্ত কে এমন অ্যাডভেঞ্চারার হতে পারে যে এতদিন তার হেলমেটের পেছনে লুকানো রইল। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50 সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।